ওকে, সো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম বাকিদের জয়েন করার জন্য। তো ওরা নিজেরা পরে জয়েন করলে আর না করলে ওটা ওদের ব্যাপার। তো আমরা এখন আমাদের ক্লাস শুরু করে দেই। এই স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালের ইউনিট 2 এর যে কোয়েশ্চেন পেপারের বাকি কয়টা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেন নাম্বার 15 থেকে কোয়েশ্চেন নাম্বার 19, আজকে আমরা এই বাকি কোয়েশ্চেনস গুলো সবগুলো সলভ করব। এই কোয়েশ্চেন নাম্বার 15টা স্পেসিফিক্যালি খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, ঠিক আছে? হালকা ট্রিকি, বাট একটু চিন্তা ভাবনা করলে পরে এই কোয়েশ্চেনটা যখন সলভ করবা খুবই ভালো লাগবে আর কি। ওকে, সো এখানে থেকে আমরা যদি দেখি কি বলতেছে, some observatories are looking for evidence of planets orbiting stars। যে আমরা এই যে সোলার সিস্টেমে যে এরকম প্ল্যানেট কি করে, সানের অ্যাবাউট অরবিট করে, সান তো একটা স্টার, তো এরকম অন্যান্য যেসব স্টার আছে তাদের অ্যারাউন্ডে কি কোনো প্ল্যানেট অরবিট করতেছে নাকি না, এইটা কি করতে চায় কতগুলি এরকম অ্যাস্ট্রোফিজিক্সের অবজারভেটরি তারা এরকম কি করে খেয়াল রাখে, বা তারা এরকম ডিসকভারি করতে চায় যে নতুন নতুন প্ল্যানেটস বের করতে চায়। কিন্তু প্ল্যানেট বের করা হলো খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। কেন? বিকজ প্ল্যানেট তো এত বেশি লাইট এমিট করে না, বা প্ল্যানেটের থেকে যে লাইটটা আসে ওই লাইটের থেকে কি হয়, স্টারের লাইটটা হয় মোর প্রমিনেন্ট। ওকে, যেই কথাটা এখানের মধ্যে বলতেছে যে ডিটেক্টিং আ প্ল্যানেট ইজ ডিফিকাল্ট। কেন? because its reflected light is insignificant compared to the light emitted by the star। যে স্টারের অ্যাবাউট ওই প্ল্যানেটস গুলো অ্যাকচুয়ালি রোটেট করতেছে, ওই স্টারের লাইটের ইন্টেন্সিটি কি বেশি, আর ওই প্ল্যানেট তো নিজের কোনো লাইট নাই, সে কি করে স্টারের লাইটটাকে রিফ্লেক্ট করে দেখে তাদেরকে দেখা যায়। সো তাহলে এর জন্য প্ল্যানেটস থাকলেও তাদেরকে ডিটেক্ট করা খুবই টাফ একটা ব্যাপার। এখন এইখানের মধ্যে তারা খুবই সুন্দর একটা প্রসিডিওর ইউজ করে, কি a technique known as nulling interferometry। নালিং মানে কি, নাল করা মানে কি, এই নাল ওয়ার্ডটার মানে হলো নালিফাই করে দেওয়া। হোয়াট ডাজ দ্যাট মিন? যে জিরো বানায় দেওয়া, ক্যান্সেল আউট করে ফেলা, এমন টাইপের ব্যাপার। যে তোমরা ম্যাথস বিতে সেট করতে সময় নাল সেট এমন নাম শুনছো না? এই যে এটাকে কি বলা হয়, নাল সেট, মানে এমটি সেট বেসিক্যালি। ওকে, তো এরকম, তো তাহলে এরকম ব্যাপার তোমরা হোপফুলি জানো। তো এখন যেই কথাটা বলতেছি কি, এই যে প্ল্যানেট গুলাকে ডিটেক্ট করা ডিফিকাল্ট কেন, বিকজ স্টারের লাইটও আসে, প্ল্যানেটের রিফ্লেক্টেড লাইটও আসে, কিন্তু স্টারের লাইটটা এত বেশি প্রমিনেন্ট যে প্ল্যানেটকে তখন কি করা যায় না, ঠিক মতো ডিটেক্টই করা যায় না। তো এর জন্য তারা এরকম একটা টেকনিক ইউজ করে, ওই ব্যাপারটা নিয়ে এখন আমরা শিখবো। কি বলতেছে, a technique known as nulling interferometry is being developed। কি হয়? It relies on the properties of interference produced by the superposition of two beams of coherent light। যে দুইটা বিম অফ লাইট যদি তারা কোহেরেন্ট হয় তো তখন কি হবে, তারা একটা অবজার্ভ করা যায় এমন একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দিবে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে এ নাম্বারে দেখো কি বলতেছে, beams of light from the star and from the planet। ঠিক আছে, স্টার থেকে এন্ড প্ল্যানেটের থেকে এরকম কি আসতেছে, লাইট আসতেছে। স্টার তো নিজের লাইট নিজেই এমিট করে, আর প্ল্যানেটের কি হচ্ছে, লাইটটা রিফ্লেক্ট হয়ে আসতেছে ফ্রম দা সারফেস অফ দা প্ল্যানেট। তো তাহলে beams of light from the star and from the planet are collected by telescopes T1 and T2। সো তাহলে এই যে দেখো টেলিস্কোপ T1, এটাতে কোনটা আসতেছে, লাইট ফ্রম দা স্টার, লাইট ফ্রম দা প্ল্যানেট, দুটোটাই। এই যে সলিড লাইনটা কি, সলিড লাইনটা হলো স্টারের থেকে যে লাইটটা আসতেছে, আর ব্রোকেন লাইনটা কি, ব্রোকেন লাইনটা হলো প্ল্যানেটের থেকে যে লাইটটা আসতেছে। ওকে, সো তাহলে টেলিস্কোপ আছে দুইটা, T1 এন্ড T2। তো দুইটা টেলিস্কোপে এরকম সুন্দর মতো কি করলো, লাইট গুলি আসলো। ওকে, এখন দেখো সায়েন্টিস্টদের কত বুদ্ধি, ওরা কত সুন্দর করে এই নালিফিকেশনের ব্যাপারটা করতেছে, খেয়াল করো। The beams are superimposed using a beam combiner as shown। দেখো T2 যে টেলিস্কোপটা আছে, এখানে এই যে বিম গুলো আসলো, এই একটা তারা মিরর রাখলো মনে করো, তো এখন এই মিরর থেকে ডিরেক্টলি বিম কম্বাইনারে ঢুকে গেছে। বাট এইখানে তারা একটা এক্সট্রা ট্রিক করতেছে, এইখানেও সেম ওরকম রিফ্লেক্ট করে এই আসতে নিছে, কিন্তু এখন তারা ডিরেক্টলি কি করতেছে না, বিম কম্বাইনারে নিচ্ছে না। তারা কি করতেছে দেখো, এই যে এই নিচে গেল, এই সাইডে গেল, এই উপরে গেল, দেন এতটুকু আসলো।
সো তাহলে এই জায়গাটার মধ্যে খেয়াল করো, এই যে এক্সট্রা ডিস্টেন্স নিচে এন্ড এক্সট্রা ডিস্টেন্স উপরে গেল, এই ডিস্টেন্সটা কি টেলিস্কোপ 2 এর বিম গুলা কি এই ডিস্টেন্সটা কভার করতেছে নাবিল? না ভাইয়া। তো টেলিস্কোপ 2 এর বিমটা কি করতেছে না, এই এক্সট্রা ডিস্টেন্সটা কভার করতেছে না, কিন্তু T1 যে টেলিস্কোপ নাম্বার 1 এর যেই লাইট ফ্রম দ্য স্টার এন্ড লাইট ফ্রম দ্য প্ল্যানেট আছে, তাদেরকে আমরা এরকম কি করতেছি, এক্সট্রা একটা কি করতেছি, ডিস্টেন্স কভার করা রাখতেছি। এইটা আমাদের ইন্টেনশনাল, ঠিক আছে? ইন্টেনশনালি আমরা এমন একটা কাজ করতেছি, কেন ওই ব্যাপারটা আমরা এখন দেখতে পাবো। কি বলতেছে দেখো, light from the star would arrive at both telescopes having traveled equal distances. তো তাহলে স্টার থেকে যে লাইটটা আসতেছে, ওই লাইটটা কি করবে, দোনোটা টেলিস্কোপেই ইকুয়াল ডিস্টেন্স কভার করে আসতেছে। তো তার মানে কি তাদের মধ্যে পাথ ডিফারেন্স কত? তাদের মধ্যে পাথ ডিফারেন্স 0 হবে না যদি তারা ইকুয়াল ডিস্টেন্স কভার করে আসে। সো তাহলে এটা হলো ব্যাপার যে লাইট ফ্রম দ্য স্টার উড অ্যারাইভ এট বোথ টেলিস্কোপস হ্যাভিং ট্রাভেলড ইকুয়াল ডিস্টেন্সেস। তো তাহলে এই যে টেলিস্কোপটা রিচ করার পর্যন্ত T1 এন্ড T2 তে the path difference of the light from the star কত? 0। তো পাথ ডিফারেন্স যদি 0 হয়, তো তাহলে তারা দুইজন কম্বাইন হয়ে কি করবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স দিবে নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স দিবে? দুইটা যদি কোহেরেন্ট লাইট সোর্স, তাদের মধ্যে পাথ ডিফারেন্স যদি হয় 0, সো তারা দুইজন ইন্টারফিয়ার করলে কনস্ট্রাকটিভ হবে নাকি ডিস্ট্রাকটিভ? সাইমা, কনস্ট্রাকটিভ হবে না, যে তারা ইকুয়াল ডিস্টেন্স কভার করতেছে, সো দে উইল বি ইন ফেজ। তো তাহলে পরে কি হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স দিবে। ওয়াও, এত অ্যাক্টিভ, মানে মানুষ লেজির কোন লেভেলে গেছে গিয়া, কনস্ট্রাকটিভ এরটা কি লিখলে এটা? আচ্ছা ঠিক আছে। সো এখন এইখানের মধ্যে আমরা দেখি এরপর কি বলতেছে। এই যে এইখানের মধ্যে মেইন ট্রিক, আ সিস্টেম অফ মিররস, ঠিক আছে? এই যে মিরর গুলা যে ইউজ করতেছি, এইখানে হলো মেইন ট্রিক। আ সিস্টেম অফ মিররস ইজ ইউজড টু ইনক্রিজ দ্য পাথ লেন্থ অফ ওয়ান অফ দ্য বিমস বাই অ্যান এক্সট্রা পাথ লেন্থ, ঠিক আছে, ইকুয়াল টু হাফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট। তো তাহলে কি হয়েছে, আমরা এই যে T1 এন্ড T2 তে, হ্যাঁ, এই যে T1 যে টেলিস্কোপ 1 এন্ড T2 যে টেলিস্কোপ 2, এই দুটা টেলিস্কোপে যে লাইট ফ্রম দ্য স্টার আসছে, দোনোটা তো কি আছে, আপ টু দিস পয়েন্ট দে আর ইন ফেজ। ওকে, তো এখন তাদেরকে যদি কোনো চেঞ্জ ছাড়াই, ঠিক আছে, তাদেরকে যদি কোনো চেঞ্জ ছাড়াই বিম কম্বাইনারের ভিতরে নিয়ে যাইতাম, তো তাহলে তারা কি করত, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স দিত। ওকে, কিন্তু যেহেতু এইখানের মধ্যে আমরা এই যে এই জায়গাটার মধ্যে আমরা একটা কি করছি, নিজেরা একটা ম্যানিপুলেশন করছি, কি করছে, লাইটটাকে একটা এক্সট্রা ডিস্টেন্স কভার করাইতেছে, এই যে এক্সট্রা পাথ লেন্থ। তো এই এক্সট্রা পাথ লেন্থটা কত, এই এক্সট্রা পাথ লেন্থটা হলো হাফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট। তো তাহলে এক্সট্রা পাথ লেন্থটা যদি হাফ ওয়েভলেন্থ অফ লাইট হয়, তো তাহলে এখন কি হবে বলতো নাবিল, যে এই দুইটা লাইট ইনিশিয়ালি তাদের মধ্যে পাথ ডিফারেন্স ছিল 0, দেন ওই 0 পাথ ডিফারেন্স ওর লাইটটা এদিকে ঢুকে গেছে, কিন্তু এইখানে সে কি করলো, হাফ ওয়েভলেন্থ এক্সট্রা কভার করছে। সো এখন পাথ ডিফারেন্স কত হয়ে গেল, হাফ ল্যামডা হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই যে পাথ ডিফারেন্স হাফ ল্যামডা হয়ে গেছে, তো এখন বিম কম্বাইনারের ভিতরে নিয়ে গেলে তো তখন এই দুটা ওয়েভ মিলে কি দেখাবে, রিক্তি, কনস্ট্রাকটিভ নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স? এখন যে হাফ ওয়েভলেন্থ এক্সট্রা একটা ডিস্টেন্স কভার করলো, তো তার মানে কি পাথ ডিফারেন্স যদি হাফ মাল্টিপল অফ ল্যামডা হয়, তো তাহলে কি করবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স দিবে না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই ব্যাপারটাই এখানের মধ্যে ইউজ করবে, কি করবে, এই যে স্টারের যার নাকি লাইটটা বেশি প্রমিনেন্ট, তার মধ্যে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করে তার লাইটটাকে আমরা কি করে ফেললাম, নাল বানায় ফেললাম, মানে 0 বানায় ফেললাম। তো তাহলে রিমেইনিং লাইট যেটা পাবো ওইটা কার, স্টারের লাইট নাকি প্ল্যানেটের লাইট? The remaining light will be that of the planet
তো তখন আমরা প্ল্যানেটটাকে কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো যে যদি কোনো প্ল্যানেট থেকে থাকে, যে স্টারের লাইটটাকে তো নালিফাই করে দিছি, যে জিরো বানাই দিছি, তো বাকি যদি রেসিডুয়াল কোনো লাইট থেকে থাকে তো তার মানে ওটা কার লাইট, এনিথিং আদার দ্যান দ্য স্টার। সো তাহলে এটা কি হইতে পারে, প্ল্যানেট হইতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা? সো এখন আমরা দেখি কোয়েশ্চেনের মধ্যে তারা কি কি বলতেছে। ফার্স্ট অফ অল, নাম্বার 1, explain what happens when the two beams of light from the star are combined. They have a path difference of half lambda, so they will interfere destructively and produce a minimum. তাই তো? সো পাথ ডিফারেন্স হাফ ল্যামডা বলা যেই কথা, ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি বলা একই কথা। সো তাহলে যে কোনো একটা লিখতে পারো, কোনো প্রবলেম হবে না। ওকে, তো ফার্স্টে আমরা বলে দিলাম যে স্টারের লাইটটাকে আমরা কি করতেছি, ইচ্ছা করে হাফ ওয়েভলেন্থ এক্সট্রা একটা ডিসটেন্স কভার করাইলাম ওয়ান এন্ডে, তো তাহলে যেন তাদের মধ্যে কি হয়, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, সো দ্যাট দে প্রোডিউস আ মিনিমাম। ওকে, তো এইটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, আছে? নাবিলা বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার। ওকে, সো তাহলে এখন আমরা যদি 2 নাম্বারে যাই, এখানে দেখো কি বলতেছে। 2 নাম্বারে বলতেছে the beams of light from the planet, এতক্ষণ তো স্টারের লাইট নিয়ে আমাদেরকে ইনফরমেশন দিছিল, এখন প্ল্যানেটের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে। দেখো কি বলতেছে, the beams of light, the beams of light from the planet arrive at the telescopes at a slight angle. এই যে দেখো প্ল্যানেটের লাইট গুলা কি করতেছে, একটা অ্যাঙ্গেলে আসতেছে, এই যে একটা অ্যাঙ্গেলে আসতেছে। তো তাহলে এখানের মধ্যে কি হয়েছে, অ্যাঙ্গেলে আসলে কি হয়েছে, তো তাহলে বলতেছে at a slight angle, so these beams have traveled different distances. তো তাহলে এই বিম গুলা অলরেডি কি করছে, ডিফারেন্ট ডিসটেন্স কভার করছে। ওকে, তো এখন বলতেছে যে প্ল্যানেটের লাইট গুলির অলরেডি কি আছে সাইমা, ইভেন বিফোর রিচিং দ্য টেলিস্কোপ, হ্যাঁ, যে প্ল্যানেটের লাইট গুলা ইভেন বিফোর রিচিং দ্য টেলিস্কোপ দেয়ার ইজ আ পাথ ডিফারেন্স, যে প্ল্যানেটের লাইটের মধ্যে অলরেডি কি আছে, দেয়ার ইজ আ পাথ ডিফারেন্স। আর এইখানের মধ্যে আমরা ডেলিবারেটলি কি করলাম, হাফ ওয়েভলেন্থ আর পাথ ডিফারেন্স তো নিজেরাই জেনারেট করলাম নাকি সাইমা? তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এইখানে এই যে এক্সট্রা পাথ লেন্থ যে রিজিয়নটা, এখানের মধ্যে তো আমরা ডেলিবারেটলি হাফ ওয়েভলেন্থের পাথ ডিফারেন্স ক্রিয়েট করতেছি, আর বলতেছে যে প্ল্যানেটের লাইট গুলার মধ্যে অলরেডি এই যে অলরেডি আ পাথ ডিফারেন্স। সো এখন যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় যে প্ল্যানেটার লাইট গুলার মধ্যে অলরেডি একটা পাথ ডিফারেন্স ছিল, কত ছিল এটা জানি না, আর আমরা তো আফটার রিচিং দ্য টেলিস্কোপ ইচ্ছা করে আরো হাফ ওয়েভলেন্থের পাথ ডিফারেন্স জেনারেট করছি। সো তাহলে ইন অর্ডার ফর দ্য প্ল্যানেট টু বি ভিজিবল, হ্যাঁ, এই অ্যানসারটা ইফাস বলবা যে ইন অর্ডার ফর দ্য প্ল্যানেটস টু বি ভিজিবল, তো তাহলে অলরেডি যে পাথ ডিফারেন্সটা ছিল ওই পাথ ডিফারেন্সটা কত হইতে হবে, যে অলরেডি যে পাথ ডিফারেন্স ছিল ওইটা কত হইলে প্ল্যানেট গুলাকে বিম কম্বাইনারে নিলে পরে প্ল্যানেটের লাইটটা থাকবে, যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। ইফাস বুঝতে পারছো কোশ্চেনটা? যে আমরা এখানে কোশ্চেনে যদি দেখি, দেখো কি বলতেছে যে explain the condition that would result in this light combining to reveal the planet. তো তার মানে প্ল্যানেটটাকে রিভিল করার জন্য কি করতে হবে বলো তো নাবিল? প্ল্যানেটটাকে রিভিল করার জন্য তো আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হইতে হবে প্ল্যানেটের লাইটের মধ্যে নাকি?
হ্যাঁ ওকে, সো তাহলে প্ল্যানেটের লাইট গুলার মধ্যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হইতে হবে, এন্ড আমরা জানি যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়ার জন্য কি দরকার, পাথ ডিফারেন্স 0 বা ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা হওয়া দরকার। ব্যাপারটা সবাই ফলো করতে পারতেছো কি বলতেছি? যে এখানে মধ্যে বললাম যে প্ল্যানেটটাকে রিভিল করতে হবে, ওকে, প্ল্যানেটটাকে রিভিল করতে হবে, তো প্ল্যানেটটাকে রিভিল করার জন্য কি দরকার, constructive interference must occur between the lights coming from the planet। তো তাহলে আমরা নিজেরা হাফ ওয়েভলেন্থের পাথ ডিফারেন্স ক্রিয়েট করতেছি, সো তাহলে অলরেডি কত পাথ ডিফারেন্স থেকে থাকলে তাদের মধ্যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, নাবিল? আচ্ছা অলরেডি তো হাফ আছে না কাজ ওইখান থেকে এক্সট্রা ডিসটেন্সের জন্য। ওই তো এইখানের জন্য অলরেডি একটা পাথ ডিফারেন্স ছিল, কত ছিল এটা জানি না, এই যে এইটাই হলো আমাদের কোয়েশ্চেন মার্ক, আর এইখানে হাফ ওয়েভলেন্থের পাথ ডিফারেন্স আছে, সো তাহলে অলরেডি কত পাথ ডিফারেন্স থেকে থাকলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়া পসিবল? যদি অলরেডি আমাদের হাফ ওয়েভলেন্থের পাথ ডিফারেন্স থাকতো, এন্ড এইখানে তো নিজেরা আরো হাফ ওয়েভলেন্থ বানাইলাম, তো হাফ হাফ মিলে কত হবে, 1 ল্যামডা পাথ ডিফারেন্স ক্রিয়েট হবে না, নাবিল? হ্যাঁ ভাইয়া, বাট তখন তো কনস্ট্রাকটিভ হবে না, তখন তো ডিস্ট্রাকটিভ হবে না কাজ এটা না, রিভিল। এই যে হাফ প্লাস হাফ 1 ল্যামডা যদি পাথ ডিফারেন্স হয়, ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা যদি পাথ ডিফারেন্স ও হয়, আচ্ছা তাহলে আচ্ছা কনস্ট্রাকটিভ বুঝছি হবে, ভাইয়া। বুঝছো? তো জি ভাইয়া এই জি ভাইয়া। জায়গাটাই বলছিলাম যে ট্রিকি জায়গাটা, যে এই ব্যাপারটা যারা যারা নাকি ক্যাচ করতে পারবা তাদের মনে করো যে বুঝে যাবা তোমরা এই কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ যে সুপারপজিশনের এইসব ব্যাপারগুলাই মনে করো যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে, রিক্তি কি ব্যাপারটা বুঝতে পারলা কি বললাম? যে এখানে মধ্যে আমাদের কি করতে হবে, প্ল্যানেটের লাইট গুলার মধ্যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হইতে হবে, তাহলে যেন প্ল্যানেটটাকে রিভিল করা যায়। সো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন কি? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন হলো 0 ওয়েভলেন্থ অর 1 ওয়েভলেন্থ অর 2 ওয়েভলেন্থ অর 3 ওয়েভলেন্থ অর 4 ওয়েভলেন্থ, এরকম যে ইন্টিজার মাল্টিপল অফ ওয়েভলেন্থ যদি পাথ ডিফারেন্স হয়, তাহলেই শুধু কি করবে, সে কনস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করবে। তো বলতেছে যে প্ল্যানেটের লাইট গুলা তো একটা অ্যাঙ্গেলে আসতেছে, তো তার মানে অলরেডি তাদের মধ্যে কি আছে, একটা পাথ ডিফারেন্স আছে। অলরেডি পাথ ডিফারেন্স কত আছে ওটা জানি না, আচ্ছা ঠিক আছে জানি না, কিন্তু আমরা তো এখানে নিজেরা হাফ ওয়েভলেন্থের একটা পাথ ডিফারেন্স বানাইতেছি, তো তাহলে অলরেডি কত পাথ ডিফারেন্স থেকে থাকলে the planet's light will undergo constructive interference? যদি অলরেডি হাফ ওয়েভলেন্থের একটা পাথ ডিফারেন্স এক্সিস্ট করতো, তাহলে কি হবে, প্ল্যানেটটাকে রিভিল করা পসিবল হবে। কারো কি এই অ্যানসারটা নিয়ে কোনো কনফিউশন আছে? জেরিন, নাবিলা, লামিয়া? না ভাইয়া বুঝছি। নো স্যার। ভেরি গুড। সো তাহলে পরে এই কোয়েশ্চেনটা আমি বলতেছিলাম খুবই ইন্টারেস্টিং একটা অ্যানসার। সো তাহলে এখানের জন্য আমরা কি বলবো, যে in order to reveal the planet, sorry, constructive interference must occur between the beams of light from the planet. Since we are generating a half wavelength path difference in the extra path length, এই জায়গাটার নাম দিছে extra path length, in the
extra path length, so the initial path difference must be half lambda, so that overall path difference becomes 1 lambda. ঠিক আছে, এখানে আমি অনেক লম্বা একটা এক্সপ্লেনেশন লিখছি, এত বড় এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি মার্ক স্কিমে লাগবে না। তোমরা দেখবা যে মার্ক স্কিমে পয়েন্ট মাত্র দুইটা, 2 মার্ক, তো দুইটা পয়েন্ট, কিন্তু আমি তোমরা যেন পরে আবার অ্যানসারটা দেখলে বুঝতে পারো যে কেন এই রিজনিং গুলা বা কেন অ্যানসারটা এমন হইছে। ঠিক আছে, তো তাহলে পরে ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। আচ্ছা, সো এখন এরপরে তারা কি বলতেছে, বি নাম্বারে তারা বলতেছে যে at present nulling interferometry has been demonstrated in the laboratories using infrared radiation, যে এটা তো আন্ডার ডেভেলপমেন্ট। ঠিক আছে, নালিং ইন্টারফেরোমেট্রি এই মেশিনটা এখনো পুরাপুরি ওয়াইডলি ইউজড না, এটা এখনো ল্যাব টেস্ট চলতেছে। সো এখন ল্যাবের মধ্যে কোন ওয়েভ নিয়ে টেস্ট করতেছে, তারা ইনফ্রারেড রেডিয়েশন দিয়ে টেস্ট করতেছে। তো এখন বলতেছে যে এক্সপ্লেন ওয়াই ইট উড বি মোর ডিফিকাল্ট টু ডেমনস্ট্রেট দ্য ইফেক্ট উইথ ভিজিবল লাইট ফ্রম স্টার্স। সো বলতেছে কি যে ল্যাবের মধ্যে এখনো কি নিয়ে টেস্ট করতেছে, তারা ইনফ্রারেড নিয়ে টেস্ট করতেছে, এখনো তারা ভিজিবল লাইট নিয়ে টেস্টটা শুরু করে নাই। এখন বলতেছে যে ভিজিবল লাইট নিয়ে ইফেক্টটা শো করা ডিফিকাল্ট হবে কেন। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো তো, যে ইনফ্রারেডের ওয়েভলেন্থ, হ্যাঁ ইনফ্রারেডের ওয়েভলেন্থ কি ভিজিবল লাইটের থেকে বড় নাকি ছোট? নাবিল কি বলতেছো, বুঝি নাই। ওই যে ইনিশিয়াল পাথ লেন্থটা হাফ না দিয়ে যদি 1.5 দিই তাও তো 2 হয়। হ্যাঁ তাহলেও হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওরকম যেইভাবে করে তুমি ইন্টিজার মাল্টিপল বানাইতে পারো, হাফ ল্যামডা, 1.5, 2.5, 3.5 যেটাই দাও, দে উইল আন্ডারগো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এইটাই আমাদের মেইন মোটিভ আর কি, যে আমরা প্ল্যানেটের লাইট গুলার মধ্যে কি করব, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করাবো। তো এটার জন্য ইনিশিয়াল পাথ ডিফারেন্স কত থাকা উচিত ওইটাই বুঝতে পারাটা হলো মেইন কনসেপ্ট। ওকে, আচ্ছা, সো তাহলে এখন আমরা পরের কোশ্চেনের জন্য যেই কথাটা বলতেছিলাম, কি বলতেছি যে এখনো ল্যাবের মধ্যে তারা ইনফ্রারেড দিয়ে টেস্ট করতেছে, ভিজিবল লাইট দিয়ে এখনো টেস্ট করে নাই, বা ইফেক্টটা শো করা ডিফিকাল্ট কেন, বিকজ ইনফ্রারেডের কি ওয়েভলেন্থটা বড় না। তো ইনফ্রারেডের যেহেতু ওয়েভলেন্থটা বড়, সো তাহলে ওইটা নিয়ে আমাদের কি করা যায়, ইজিলি ওরকম হাফ ওয়েভলেন্থের পাথ ডিফারেন্স এন্ড এভরিথিং, এই ব্যাপারটা ইজিলি ক্রিয়েট করা যায়। ভিজিবল লাইটের ওয়েভলেন্থটা কি শর্টার, তাই তো, ভিজিবল লাইটের ওয়েভলেন্থ হলো ছোট, সো তাহলে এর জন্য কি হবে, ভিজিবল লাইট নিয়ে এই ইফেক্টটা শো করা ল্যাবের মধ্যে ভিজিবল লাইট দিয়ে এরকম শো করাটা টাফ, বিকজ পাথ ডিফারেন্সটা খুবই ছোট হবে। ঠিক আছে, ভিজিবল লাইট দিয়ে পাথ ডিফারেন্সটা খুবই ছোট হবে। যে দেখো এখানের মধ্যে তার অ্যানসারে কি বলতেছে, আমরা প্রথম দুইটা অ্যানসার যদি প্রথমে দেখে নেই। এই যে কোশ্চেন নাম্বার 15, যে প্রথমে জিজ্ঞাসা করতেছে যে স্টারের লাইটটার মধ্যে কি হবে, মিনিমাম প্রডিউস হবে, বিকজ তারা 180 ডিগ্রি আউট অফ ফেজ এন্টার করতেছে, অর ওই যে হাফ ওয়েভলেন্থ পাথ ডিফারেন্সে এন্টার করতেছে। এরপরে বলতেছে যে প্ল্যানেটটাকে রিভিল করার জন্য কি দরকার, যে ইফ দ্য পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু হাফ ওয়েভলেন্থ দেন দ্য ম্যাক্সিমাম উড অকার অ্যাজ দ্য ওভারঅল পাথ ডিফারেন্স উড বি 1 ওয়েভলেন্থ। তো তাহলে পাথ ডিফারেন্স কোনটা হাফ ওয়েভলেন্থের কথা বলতেছে, যে ইনিশিয়াল পাথ ডিফারেন্স যদি হাফ ওয়েভলেন্থ থেকে থাকতো, তো তাহলে ওভারঅল পাথ ডিফারেন্স হবে 1 ওয়েভলেন্থ। তো তখন কি হবে, লাইট ফ্রম দ্য স্টার will produce a minimum and light from the planet will produce a maximum. এই যে, so the light from the planet produces maximum and the light from the star produces a minimum. তো এই কথাটা আমরা একটু অ্যাড করে নেই। So the light from the star will produce a minimum. এরপরে দেখো পরের পার্টে তারা কি বলতেছে, এই যে ইনফ্রারেড
has a longer wavelength than visible light. তো তাহলে লাভটা কি? The actual path difference with visible light would be extremely small. তো তাহলে ল্যাবের মধ্যে যতটুকু ভিজিবল লাইটের পাথ ডিফারেন্স ক্রিয়েট করা যায় ওই ব্যাপারটা খুবই কি হবে, ছোট হবে। তো এর জন্য ল্যাবের মধ্যে ওই ডেমনস্ট্রেশনটা ভিজিবল লাইট দিয়ে করাটা টাফ। ঠিক আছে, কনসেপ্ট একই, কিন্তু ভিজিবল লাইট দিয়ে ওরকম পাথ ডিফারেন্স অমন ক্রিয়েট করাটা কি হবে, কঠিন হবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ইনফ্রারেড রেডিয়েশন has a longer wavelength than visible light. So the actual path difference with visible light will be extremely small. তো এর জন্য এটাকে ল্যাবের মধ্যে ডেমনস্ট্রেট করতে পারাটা টাফ হবে আর কি। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটাই এর জন্য আমি বলছিলাম যে তোমরা নিজেরা যদি ফার্স্ট একবার ট্রাই করো, দেন এখন আমি যে দেখাই দিলাম, তো এখন তোমাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, কারো কি এই কোয়েশ্চেন নিয়ে কোনো প্রবলেম আছে এখন? সাইমা? ওকে, এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 16 এ চলে যাই। এখন এখানের মধ্যে আমাদের চলে আসে জিওফিজিক্স এর কাজ। হ্যাঁ, যে আমরা এই যে আমি যে লাস্ট মান্থের একদম শুরুর দিকে যে বরিশালে গেছিলাম, এরকম ইলেকট্রিক্যাল সার্ভে করছি, বুঝছো? ওরকম সয়েলের ময়েশ্চার, দেন ওরকম রক গুলার মধ্যে রেজিস্টিভিটি কত, এই সবগুলা ডিটারমাইন করে যে গ্রাউন্ড ওয়াটার কত ডেপথে আছে, গ্রাউন্ড ওয়াটারের মধ্যে কেমন টাইপের মিনারেলস আছে, যে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে সল্টি নাকি গ্রাউন্ড ওয়াটারটা ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, তো এইসব টাইপের অনেকগুলো ইনভেস্টিগেশন করা যায় উইদাউট ইভেন ডিগিং আ হোল, যে গ্রাউন্ডের মধ্যে ওরকম এত বড় কোন একটা ড্রিল না করে আমরা কি করতে পারি, সারফেসে থেকে বুঝে যাইতে পারি হোয়াটস আন্ডারনিথ আস। ঠিক আছে, তো এটা হলো অনেক বড় একটা ব্যাপার। তো কোশ্চেন নাম্বার 16 এ কি বলতেছে আমরা যদি দেখি, sensors that monitor the moisture in soil can be useful to farmers. যে এমন কয়টা সেন্সর যদি কি করে, তারা যদি সেন্স করতে পারে যে সয়েলের ময়েশ্চার বেশি আছে নাকি কম আছে, এগুলা কি করতে পারবে, ফার্মারদেরকে হেল্প করতে পারবে। বিকজ ফার্মাররা কি চায়, একটা সার্টেন লেভেল অফ ময়েশ্চার চায় ফর দেয়ার ক্রপস, যে তাদের ক্রপস এর জন্য মনে করো ওয়েট সয়েল থাকলে ভালো নাকি ড্রাই সয়েল থাকলে ভালো, এটা তারা ভালো বুঝবে। কিন্তু তাদের কাছে যদি ওরকম কি থাকে, কোন একটা সেন্সর থাকে, যে অটোমেটিক সেন্সর থাকে, যে আপনি মনে করো কোন একটা ওয়াটারের সোর্স অন করে দিবে বা আপনি কোন একটা ওয়াটারের সোর্স অফ করে দিবে, তো তাহলে পরে কি ফার্মারদের কাছে অমন টাইপের ডিভাইস খুবই হ্যান্ডি। ঠিক আছে, যে দে উইল অলওয়েজ নট হ্যাভ টু মনিটর ইন দ্য ফিল্ড, তারা জায়গায় থেকে জাস্ট ওই সেন্সরের উপরে দেখেই তারা কি করে ফেলতে পারবে, বুঝে যেতে পারবে যে সয়েলের ময়েশ্চার এখানে কমে গেছে, তো এখানে পানি দিতে হবে অর সামথিং। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, the sensor includes two probes. প্রোব মানে কি, যেটা দিয়ে প্রোবিং করা মানে কি, প্রোব করা মানে হলো কোনো কিছু এরকম খোঁজা। ঠিক আছে, কোন একটা ছোট কিছু দিয়ে কোন একটা বড় ব্যাপার, বড় জিনিস এক্সপ্লোর করে, এমন টাইপের ব্যাপার। তো the two কি বলে, the sensor includes two probes as shown in the photograph. এই যে প্রোব দুইটা, এইটা এখন এটা কি করে, the probes are pushed into the soil. এই প্রোব গুলাকে এরকম সয়েলের ভিতরে পুশ করে ফেলা হয়। এখন এই যে এখানের মধ্যে দেখাচ্ছে, কি দেখাচ্ছে, রেজিস্টিভিটি ভার্সাস ময়েশ্চার কন্টেন্ট। আমরা দেখে কি বুঝতেছি দেখো তো, ময়েশ্চার কন্টেন্ট যত বাড়তেছে রেজিস্টিভিটি কি হয়, তত কমে যায়, তাই না লামিয়া? যে রেজিস্টিভিটির সাথে ময়েশ্চার কন্টেন্টের রিলেশনশিপ কেমন দেখতেছি, ময়েশ্চার কন্টেন্ট যত বাড়ে রেজিস্টিভিটি তত কমে যায়, এন্ড ভাইস ভার্সা, তাই তো? তো তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে পরের কোয়েশ্চেন গুলাতে অ্যান্সার করার জন্য। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখি, the graph shows how the resistivity of soil varies with moisture content measured as a fraction of the volume of the soil.
আচ্ছা, তো এ নাম্বারে বলতেছে কি শো দ্যাট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সয়েল বিটুইন দ্য টু প্রোবস ইজ অ্যাবাউট 21 কিলো ওহম। তো অ্যাবাউট 21 কিলো ওহম, তো তার মানে টু সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে, তো আমাদেরকে কি করি, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলে তার থেকে ওয়ান সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দেই, তাই তো? তো ওগুলো আমরা কাজটা করব এখনই। তো বলতেছে কি যে when the moisture content is 0.14, তো moisture content 0.14 মানে কত? এই যে moisture content 0.14 মানে তোমার রেজিস্ট্যান্স বলে রেজিস্টিভিটি হলো এইটা, যে 200 থেকে 400 এর মধ্যে 5টা ডিভিশন, তো তার মানে একটা ডিভিশনে কত? 40 নাকি? তো তাহলে 240, 280, 320, 360, 400 এরকম। তো তাহলে ময়েশ্চার কন্টেন্ট যখন 0.14 তখন রেজিস্টিভিটি কত? 240 ওহম মিটার, ঠিক আছে? তো ময়েশ্চার কন্টেন্ট যখন 0.14 তখন আমরা গ্রাফ থেকে বের করে নিলাম কি রেজিস্টিভিটির ভ্যালুটা কত? 240 ওহম মিটার। আচ্ছা ঠিক আছে, দেন লেন্থ অফ দ্য সয়েল বিটুইন দ্য প্রোবস কত? 5.0 সেন্টিমিটার। তো সেন্টিমিটারে আছে, মিটারে নিতে হবে, এই কাজটা করব। এন্ড effective cross sectional area of the soil between the probes, তো cross sectional এরিয়াও দিয়ে দিয়েছে, বাট দিস ইজ অলসো ইন হোয়াট? সেন্টিমিটার স্কয়ার। তো এটাকেও কি করতে হবে? মিটার স্কয়ারে নিতে হবে। তো এই কাজগুলো আমরা করি। তো ফার্স্টে আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা যদি লিখি, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তো এখন এখানের মধ্যে রো কত আমরা বের করছি অলরেডি, 240 ওহম মিটার। তো এটাতে কোন আমাদের এখানে আমরা কনভার্ট না করলে তো সিএম সিএম কাটা চলে যাবে না? সিএম আর সিএম স্কয়ার, বুঝছো? ও আচ্ছা, একটা সিএম থাকে। তো এখন একটা সিএম থেকে যায়, তো এর জন্য আমরা ওরকম মিটারে নিয়ে নিব আর কি। হ্যাঁ, বিকজ এই যে 240টা কিসে, দেখো 240টা হলো ওহম মিটার। এখন লেন্থটাকে তুমি সেন্টিমিটারে রাখলে আর এটাকে তুমি সেন্টিমিটার স্কয়ারে রাখলে, তো একটা সেন্টিমিটার কাটা গেল, কিন্তু আরেকটা সেন্টিমিটার থেকে যায়। এর জন্য সেন্টিমিটার গুলাকে মিটারে নিলে তখন কি হবে? এই মিটারের সাথে একটা মিটার কাটা যাবে আর এই মিটারের সাথে একটা মিটার কাটা যাবে, তো ওভারঅল মিটার স্কয়ার আর উপরে মিটার ইনটু মিটার দিয়ে কাটাকাটি হয়ে যায়। বুঝতে পারছো নাবিল ব্যাপারটা? ওকে, তো তাহলে এই কাজটা আমরা যদি করি যে 5 সেন্টিমিটার, তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, তো ডিভাইডেড বাই 100 বলা যেই কথা, মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -2 করা একই জিনিস। আর এখানে সেন্টিমিটার স্কয়ার, তো তার মানে দুইটা সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, তো তাহলে 10 টু দি পাওয়ার -4 লিখতে পারতাম, বা আমরা এরকম ডিভাইডেড বাই 100 লিখতে পারতাম। আর এখানের মধ্যে 10 টু দি পাওয়ার -2 ইনটু 10 টু দি পাওয়ার -2 লিখছি। এটা নিয়ে তো হোপফুলি কারো কোনো প্রবলেম নাই, আছে বুঝতে ক্যালকুলেশনটা? সো দিস আর দ্য ভ্যালুস, দিস আর দ্য ভ্যালুস। তো এখন দেখো তো একজন একটু ক্যালকুলেটর বসায় এই ভ্যালুটা কত আসে। থ্রি সিগনিফিকেন্ট ফিগার অ্যান্সারটা বইলো। হ্যাঁ, এখনো কেউ বের করো নাই? 20689 মানে ওমে আসছে, এটাতে কিলো ওমে কনভার্ট করতে হবে। 20689, ঠিক আছে, এটা ব্যাপার না। সো তাহলে আমরা এরকম লিখতে পারি যে 20.7 কিলো ওহম, তাই তো? থ্রি সিগনিফিকেন্ট ফিগারে যদি লিখি কত আসে? 20.7 কিলো ওহম। তো আমরা থ্রি সিগনিফিকেন্ট ফিগারে ভ্যালু দিলাম, তো এটাকে রাউন্ড আপ করলে যে টু সিগনিফিকেন্ট ফিগারে নিলে পরে কি হবে? শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যাবে না?
সো তাহলে এইটা হলো আমাদের শো দ্যাটের কাজ শেষ। ওকে, তো এইটা গেল আমাদের প্রথম ক্যালকুলেশনটা। ক্যালকুলেশনটা একদম ইজি, জাস্ট ওই আমাদের ইউনিট কনভার্সনের একটা ব্যাপার আর ওই গ্রাফ থেকে রিডিংটা নিতে পারা একটা ব্যাপার। ওকে, তো প্রথমে আমাদের এ নাম্বার এটা গেল। বি নাম্বারে এখন কি বলতেছে দেখি। বি নাম্বারে বলতেছে the sensor consists of a circuit that includes the probes and provides an output potential difference as shown। আচ্ছা, তো এই যে আউটপুট একটা পিডি দিচ্ছে। ওকে, তো এখন বলতেছে the output PD can be used to switch on a water supply। এই যে আউটপুট পিডি যেটা বের হচ্ছে, এটা কি করা যায়, একটা ওয়াটার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা যায়। তো ওয়াটার সাপ্লাইটার কি থাকবে, ওয়াটার সাপ্লাইয়ের ওইটাও তো মনে করো যে কোন একটা মোটর চালু করবে বা এমন কিছু চালু করবে যেটা থেকে পানি বের হবে। তো তাহলে তারও কি আছে, একটা ভোল্টেজের ডিমান্ড আছে না, যে মিনিমাম এত ভোল্টেজ তাকে দিতে হবে, আর না হলে পরে ওই ওয়াটার সাপ্লাইটা কি হবে না, অন হবে না, ঠিক আছে, চালু হবে না। তো তাহলে পরে এই ব্যাপারটাই কি করা যায়, সুন্দর মতো ম্যানিপুলেট করা যায়। হাউ, যে ময়েশ্চার কন্টেন্ট এমন থাকলে পরে বা এত নিচে চলে গেলে তখন কি হবে, ওয়াটার সাপ্লাইটা অন করবে বা অফ করবে, এমন টাইপের অটোমেটিক কোন একটা ব্যাপার স্যাপার করা যায়। তো ওই ব্যাপার নিয়ে আমরা দেখতেছি। এই মিটিং আর 1 মিনিটের কম বাকি আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো এখন আমরা আস্তে আস্তে আবার শুরু করি। তো যেই কথাটা বলতেছিলাম যে এই প্রোব গুলা দিয়ে কি করা যায়, প্রোব গুলার একটা সার্টেন রেজিস্ট্যান্স আছে। কত বের করলাম, মাত্র 20.7, সরি, এই যে প্রোব গুলার রেজিস্ট্যান্স হলো 20.7 কিলো ওহম। আর ওর সাথে সিরিজে একটা রেজিস্টর লাগানো আছে, তার রেজিস্ট্যান্স কত, 129 কিলো ওহম। ঠিক আছে, আর টোটাল পটেনশিয়াল ডিফারেন্স দেখো, পাওয়ার সাপ্লাইটা টোটাল পটেনশিয়াল ডিফারেন্স কত দিচ্ছে, 5 থেকে 0, মানে টোটাল কত, 5 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করে। ঠিক আছে, তো পাওয়ার সাপ্লাইটা টোটাল কত ভোল্টেজ সাপ্লাই করতেছে রিক্তি, 5 ভোল্ট। তো এখন বলতেছে কি যে 1 নম্বরে calculate the output PD when the resistance of the soil between the probes is 21 kilo ohm। আচ্ছা, সো এখানের মধ্যে ডিরেক্টলি 21 দিয়ে দিছে, অ্যাবাউট কিছু না, একদম ডিরেক্টলি 21। ওকে, সো এখন আমরা দুইটা রেজিস্ট্যান্স জানি, আর এই যে পটেনশিয়াল ডিফারেন্স, যে পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ জানি। যে বেসিক্যালি আমাদের সার্কিটটা এমন না, দেখো তো একদম সিম্পল একটা সার্কিট। এই যে টোটাল পিডি কত, টোটাল পিডি হলো 5 ভোল্ট, দেন এইখানে হলো 129 কিলো ওহম, আর এটা হলো প্রোব যার রেজিস্ট্যান্স হলো 21 কিলো ওহম। এখানেও কিলো হবে। তো এখন বলতেছে প্রোবের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে এটা বের করো। সো এটা বের করা তো খুবই ইজি, তাই তো, যে আমরা পটেনশিয়াল কি বলে, পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ফর্মুলা পড়ছিলাম না, ফর্মুলা যদি মনে নাও থাকে এটা ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, এখানে দুইটা ওয়ে, একটা হলো ভি আউট, যে ভোল্টেজ আউটপুট ইজ ইকুয়াল টু কি ছিল, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 মাল্টিপ্লাইড বাই ইনপুট ভোল্টেজ। এটা ছিল না আমাদের ফর্মুলাটা। সো তাহলে এই জিনিসটাই আমরা এখানের মধ্যে অ্যাপ্লাই করব, মাত্র 2 মার্ক, দেখে বোঝা যাইতেছে ম্যাথটা খুবই ইজি। ওকে, সো তাহলে আমাদের এখানের জন্য কাজটা কি হবে, যে ভোল্টেজ আউটপুট ইজ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 মাল্টিপ্লাইড বাই ইনপুট ভোল্টেজ। সো এখন এখানের মধ্যে ভ্যালুস গুলি যদি বসাই দেই, তো 21 কিলো ওহম, 129 প্লাস 21, তো কিলো ওহম কাটাকাটি চলে যাবে, সো এটা নিয়ে এখন আর আমরা বদার করতেছি না, মাল্টিপ্লাইড বাই 5 ভোল্ট। তো এটা করলে পরে কত আসে, একজন একটু বলো তো, ক্যালকুলেটর বসায়।
0.7 0.7 এটাই। হ্যাঁ ভাইয়া তো তাহলে পরে এটাকে লিখবো কত 0.70 নাকি, যে এখানে মধ্যে আমাদের ভোল্টেজটাও টু সিগনিফিকেন্ট ফিগার, রেজিস্ট্যান্সটাও টু সিগনিফিকেন্ট ফিগার। তো তাহলে শুধু যদি আমাদের 0.7 আসে এটাকে লিখতে হবে কত 0.70, যে টু সিগনিফিকেন্ট ফিগার বানায় নিতে হবে। ওকে, যে পুরোপুরি যদি ওয়ান সিগনিফিকেন্ট ফিগারের ডিরেক্ট ভ্যালু আসে তাহলে পরেও কি করতে হবে, এক্সট্রা একটা জিরো দিয়ে টু সিগনিফিকেন্ট ফিগার বানায় নিতে হবে। যে দেখো এখানে মধ্যে তারা অ্যানসারে কি করছে, এই যে ফার্স্টে তো এই যে আমরা 20.7 কিলো ওহম এটা তো শেষ করলাম, দেন এই যে 0.70 লিখছে, এই যে দেখছো 0.70 একদম স্পেসিফিক্যালি। তো তার মানে কি, যদি তুমি শুধু 0.7 লিখো তো তাহলে ইউ উইল লুজ দিস মার্ক, এই মার্কটা তুমি হারাবা, বুঝতে পারছো? তো তাহলে পরে এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সারও কি করতে হবে তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে। ওকে, তো এই ব্যাপারটা খুবই ভালো মতো খেয়াল রাখবা, যে ক্যালকুলেটরে বসাইছো ডিরেক্টলি ভ্যালু আসছে কত নাবিল 0.7, কিন্তু আমরা ফাইনালি লিখবো কত 0.70। কেন? বিকজ গিভেন ইনফরমেশন টু সিগনিফিকেন্ট ফিগারে, তো ফাইনাল অ্যান্সার টু সিগনিফিকেন্ট ফিগারে দিব। ওকে, নাও এইখানের মধ্যে দেখো ফার্মারকে যে একটা কি দেওয়া হয়েছে, একটা সে আর কি ইন্টারনেটে সার্চ করতেছে এমন কোন সেন্সর পাওয়া যায় নাকি যেটা সয়েল ময়েশ্চার কে ওরকম ডিটেক্ট করে কি করতে পারবে, আপনি ওরকম কোন একটা ওয়াটার সাপ্লাই চালু করতে পারবে বা অফ করতে পারবে, এমন টাইপের ব্যাপার। তো এই যে B2 তে কি বলতেছে, a farmer finds the following notes about the sensor on the internet। তো সে ইন্টারনেট সার্চ করে এমন একটা সেন্সরের অ্যাডভার্টাইজমেন্ট দেখলো মনে করো। তো ওখানের মধ্যে কি বলতেছে, যে ইফ দ্য আউটপুট পিডি ফলস বিলো 0.7 ভোল্ট, তো তাহলে আউটপুট পিডি যদি কি করে 0.7 ভোল্টের নিচে নেমে যায় তো তখন কি হবে, দেন দিস ইন্ডিকেটস দ্যাট দ্য সয়েল ময়েশ্চার কি বলে, দ্য সয়েল হ্যাজ আ ময়েশ্চার কন্টেন্ট অফ লেস দেন 0.14 and the water supply switched on to make the soil wetter। এখন এখানের মধ্যে বলতেছে যে ডিসকাস ওয়েদার দিস ইনফরমেশন ইজ কারেক্ট অর নট। এই যে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যেই ব্যাপারটা লেখা আছে, কি লেখা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে লেখা, যে যদি ভোল্টেজ 0.7 এর নিচে নেমে যায় তাহলে পরে বুঝতে হবে কি, যে সয়েল ময়েশ্চারটা 0.14 এর থেকে কম। তো 0.14 এর থেকে কম হইলে পরে তখন ওয়াটার সাপ্লাই চালু হবে। এখন তোমাদের মধ্যে থেকে এই অ্যানসারটা বলবা, এই অ্যানসারটা কে বলবা, নাবিলা কি ট্রাই করবা যে এইখানে এই স্টেটমেন্টটা, যে এই ইনফরমেশনটা কি ঠিক নাকি ভুল বলো তো? যে ভোল্টেজ যখন কমে যাচ্ছে, ভোল্টেজটা কেন কমবে, এই যে আমাদের প্রোব যেটা আছে, যে প্রোবের অ্যারাউন্ডে ভোল্টেজটা কমবে কেন, যদি প্রোবের কি হয় রেজিস্ট্যান্স কমে যায় নাকি নাবিলা? হ্যাঁ ওকে, সো তাহলে রেজিস্ট্যান্সটা কেন কমবে, লেন্থ এন্ড ক্রস সেকশনাল এরিয়া তো সেমই আছে। তো তাহলে when will the resistance decrease, যদি রেজিস্টিভিটি কমে যায় নাকি? হ্যাঁ স্যার ওকে, তো তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এমন, কেমন তারা বলতেছে যে ভোল্টেজ যদি 0.7 ভোল্টের নিচে নেমে যায় তো তার মানে ময়েশ্চার কন্টেন্ট 0.14 এর নিচে নেমে গেছে, মানে ময়েশ্চার 0.14 এর নিচে না রেজিস্টিভিটি বেশি। এইটাই এক্স্যাক্টলি সুন্দর মতো ধরতে পারছো, যে 0.14 এর নিচে যদি ময়েশ্চার কন্টেন্ট নেমে যায়, ময়েশ্চার কন্টেন্ট কমলে তো রেজিস্টিভিটি উল্টা বাড়ে, এটা তো কমে না, তাই না? সো 0.14 এর থেকে যদি ময়েশ্চার কন্টেন্ট কমে যায় ইট মিন্স দ্য সয়েল বিকাম ড্রায়ার, তাই না? ময়েশ্চার কন্টেন্ট যত কম হবে সয়েলটা তত ড্রাই, তো তার মানে সয়েল যত ড্রাই হবে রেজিস্টিভিটি তত বাড়বে। তো রেজিস্টিভিটি বাড়লে পরে তো রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স তো কমবে না। তো এইখানের মধ্যে কি দেওয়া আছে, ইনফরমেশন যেটা দেওয়া আছে এই ইনফরমেশনটা হলো ভুল, ঠিক আছে? ইনফরমেশনটা কিভাবে ভুল ওই ব্যাপারটা আরেকবার এক্সপ্লেন করি, সবাই একটু ভালো মতো খেয়াল করো। তো তারা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কি বলতেছে দেখো, যে ভোল্টেজ যদি 0.7 ভোল্টের নিচে নেমে যায় তো এর থেকে বুঝতে হবে যে
ময়েশ্চার কন্টেন্ট 0.14 এর নিচে নেমে গেছে। এইখানে প্রথম ভুলটা, যে ময়েশ্চার কন্টেন্ট 0.14 এর নিচে নেমে যাওয়া মানে তো রেজিস্টিভিটি আসলে বেড়ে যাওয়া। তো রেজিস্টিভিটি বেড়ে গেলে তো রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আর রেজিস্ট্যান্স বেড়ে গেলে তো উল্টা ভোল্টেজ বাড়বে, ভোল্টেজ তো কমার কথা না। তো তাহলে তারা এখানের মধ্যে কি করতেছে, একটা ভুল ইনফরমেশন দিছে ইন্টারনেটের মধ্যে, যেটা নরমালি এরকম হয় যে ইন্টারনেট সার্চ করলে সবকিছু যে আমাদের কারেক্ট ইনফরমেশন পাবো এমন কোনো কথা নাই। তো তাহলে এখানের মধ্যে ইনফরমেশনটা ভুল, এই ব্যাপারটা আমাদের এক্সপ্লেইন করতে হবে। সো দেখো তারা মার্ক স্কিমে কত সুন্দর মতো এক্সপ্লেইন করছে। দুইটা ওয়েতে তুমি এক্সপ্লেইন করতে পারো, কি কি? ইদার তুমি বলতে পারো যে as the soil dries resistivity of the soil increases, যে তুমি বলবা যে ময়েশ্চার কন্টেন্ট যদি 0.14 এর থেকে কমে যায় তো তাহলে তো রেজিস্টিভিটি বাড়বে, তো রেজিস্টিভিটি বাড়লে তো রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, আর রেজিস্ট্যান্স বেড়ে গেলে তো ভোল্টেজটা কমবে না, ভোল্টেজটা উল্টা কি হবে, 0.7 ভোল্টের থেকে বেশি হবে না নাবিলা? হ্যাঁ স্যার। সো তাহলে ভোল্টেজটা যদি 0.7 ভোল্টের থেকে বেশি হয়, সো তার মানে কি, তার মানে হলো যে ওখানের মধ্যে ইনকারেক্ট ইনফরমেশন দেওয়া আছে, যে ভোল্টেজটা যদি বেড়ে যায় তো তাহলে পরে তো উল্টা সে কি করবে, incorrect information as this system will switch off water as soil gets drier, যে কি হইতেছে, যদি 0.7 এর থেকে কমে যায় ভোল্টেজ তখন সুইচ অন হবে, আর 0.7 এর থেকে ভোল্টেজ বেড়ে গেলে সুইচ অফ হয়ে যাবে। তো তার মানে কি, যেই কাজ করার জন্য এটাকে আনছে সে আরো উল্টা এটার আরো 12টা বাজাইতেছে। আমরা আরো আনছিলাম তাকে কিসের জন্য, যে সেন্সরটাকে ফার্মারটা কিনবে ইন দা মোটিভ দ্যাট অর উইথ দ্য ইন্টেনশন যে সয়েল যদি ড্রাই হয়ে যায় তাহলে যেন ওয়াটার সাপ্লাইটাকে চালু করতে পারে। কিন্তু উল্টা এখানে কি হইতো, যদি সে এটাকে কিনতো তো তাহলে পরে এমন হইতো যে সয়েল যদি ড্রাই হয়ে যায় উল্টা আরো ওয়াটার সাপ্লাই আরো বন্ধ করে দিবে। তো সয়েল যদি ড্রাই হয়ে যায় আর ওয়াটার সাপ্লাই বন্ধ করে দেয় তো তাহলে কি সয়েল আরো ড্রাই হয়ে যাবে, তো তখন তার ক্রপের পুরো 12টা বাঁচবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা যদি এক্সপ্লেইন করি, কি জিনিস, যে as the soil moisture decrease from 0.14 the resistivity will increase। এটা ওই যে আমরা প্রথমে যে লামিয়াকে জিজ্ঞাসা করছিলাম না যে গ্রাফের মধ্যে কেমন ভাবে শো করা আছে, তো ওই জিনিসটা যে as the soil moisture decrease from 0.14 the resistivity will increase, this in turn will increase the resistance of the probe, this in turn will increase the resistance of the probe, so the PD across the probe will be greater than 0.7 volt. So incorrect information ইনফরমেশনটা ইনকারেক্ট কিভাবে, যে সিস্টেমটা আরো সুইচ অফ করে দিবে যদি সয়েল আরো ড্রাই হয়ে যায়। সো ইনকারেক্ট ইনফরমেশন as the water supply will be switched off the water supply will be switched off if the soil becomes drier। তো তাহলে পরে কাজের কাজ তো করলোই না, উল্টা আরো কাজ বাড়াবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? রিক্তি বুঝতে পারছো কোয়েশ্চেনটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এই ব্যাপারটা আমাদের গেল। দেন সি নাম্বারে কি বলতেছে,
সি নাম্বারে বলতেছে a different sensor can be produced by replacing the probes with a negative temperature coefficient thermistor. তো ডিফারেন্ট টাইপের একটা সেন্সর তারা বানাইতে পারে কি করে, প্রোবটাকে সরায় তারা একটা এনটিসি থার্মিস্টর লাগাই দিবে। তো এখন এনটিসি থার্মিস্টর দিয়ে আমাদের কি কাজ, এনটিসি থার্মিস্টর কি করে, থার্মিস্টর আমরা নাম দেখে বুঝতে পারতেছি কি সে হলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টর, যে তার রেজিস্ট্যান্সটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। তো তার মানে টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্ট্যান্স কম, টেম্পারেচার কমে গেলে রেজিস্ট্যান্স বেশি, এমন টাইপের ব্যাপার। তো তাহলে এমন টাইপের সার্কিট কম্পোনেন্ট দিয়ে আমরা কেমন টাইপের সেন্সর সার্কিট বানাইতে পারি, যে এক্সপ্লেন what this sensor circuit could be used for. সো তাহলে এই যে এখানে মধ্যে এনটিসি থার্মিস্টর কিভাবে কাজ করে, তো প্রথমে এরকম আমরা বললাম যে নেগেটিভ কোএফিশিয়েন্ট মানে রেজিস্ট্যান্স ডিক্রিজেস অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস। তো তার মানে রেজিস্ট্যান্স কমে গেলে আউটপুট পিডি কমে যাবে। তো তাহলে সেন্সরটাকে দিয়ে কি করা যায়, অটোমেটিক হিটার অন করা অফ করা বা অটোমেটিক কুলার অন করা অফ করা এমন টাইপের কাজ করা যায়। সো সেন্সর কুড বি used to switch on coolers or switch off heaters when temperature is above a certain value. তো এরকম টেম্পারেচার সেন্সর সার্কিটের মধ্যে তাকে কি করা যাবে, ইউজ করা যাবে। তো এমন টাইপের আমরা ব্যাপার যদি লিখি যে কি নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট thermistors work as follows. কেমন, as temperature increases resistance decreases. Resistance decreases and vice versa. সো তাহলে কি করা যাবে, তো তাহলে রেজিস্ট্যান্স যদি কমে যায় তো তার মানে আউটপুট পিডি কম। As resistance decreases, the output PD across the thermistor, across the NTC thermistor will be less. So can be used for circuits to turn on coolers when temperature is above a certain value. ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা একদম নরমাল টাইপের, এগুলো ও লেভেলস এর বাচ্চারাও নরমালি এমন টাইপের কোয়েশ্চেন বুঝতে পারা উচিত। তো আই হোপ এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 17 এ চলে যাই। আচ্ছা, সো এখন কোয়েশ্চেন নাম্বার 17, ওই যে তোমাদেরকে গোল্ডলিফ ইলেকট্রোস্কোপ দিয়ে যে এত কিছু বোঝানো হয়েছে ফটো ইলেকট্রিক ইফেক্টের, তো দেখো এখানের মধ্যে একদম ওই জিনিসগুলো নিয়ে কোয়েশ্চেনটা, ঠিক আছে। তো এখানের মধ্যে কি বলতেছে, লেটস সি কোয়েশ্চেন নাম্বার 17. A gold leaf electroscope is used to detect very small amounts of charge. ঠিক আছে, যে অনেক অল্প অ্যামাউন্ট অফ চার্জ থাকলে পরেও কি হবে, গোল্ড লিফ আর মেটাল রডের মধ্যে একটা ডিফ্লেকশন হবে, সো গোল্ড লিফটা রাইজ করবে, এমন টাইপের ব্যাপার। এই যে the diagram shows an uncharged gold leaf electroscope. তো একটা আনচার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ দেখতে হলে এমন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন কি বলতেছে, when the electroscope cap is given a negative charge, যে ওই যে টপ অফ দা মেটাল প্লেট আর কি, তো ইলেকট্রোস্কোপ ক্যাপ বলতেছে এটাকে। তো এটাকে যদি একটা নেগেটিভ চার্জ দেওয়া হয় তো তখন কি হবে, ইলেকট্রনস স্প্রেড অ্যালং দা মেটাল রড এন্ড দা গোল্ড লিফ
সো দে বিকাম নেগেটিভলি চার্জ। তো তাহলে মেটাল রড আর গোল্ড লিফ যদি নেগেটিভ চার্জ হয়, সো তাহলে কি সিমিলার চার্জেস রিপেল, তো তাহলে এই রিপালশনের জন্য গোল্ড লিফটা এরকম রাইজ করে। এই যে the rod and the leaf repel each other so the gold leaf rises as shown below। তো তাহলে এরকম ডায়াগ্রামে দেখানো আছে, এগুলা ডায়াগ্রাম আমরা আগেও দেখছি। বলতেছে কি a gold leaf electroscope can be used কি কাজে, to demonstrate the photoelectric effect। আচ্ছা, a clean zinc plate is placed on top of the cap of the electroscope and the plate and the electroscope are given a negative charge। তো তাদেরকে ওরকম একটা নেগেটিভলি চার্জ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের উপর কি করা হয়েছে, একটা জিঙ্ক প্লেট বসানো হয়েছে। এখন কাজটা কি করে দেখো, ultraviolet radiation is shown onto the zinc plate and the gold leaf falls slowly। তো জিঙ্ক প্লেট দিলাম নেগেটিভলি চার্জ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের উপর, দেন কি করছি ইউভি লাইট শো করছে, এন্ড ইউভি লাইট শো করাতে গোল্ড লিফ ফল করতেছে। ওমা, এটা কেমন ম্যাজিক, আমরা তো গোল্ড লিফটাকে ডিসচার্জ করতেছি না বা আর্দিং করতেছি না। সো হাউ ইজ দ্য গোল্ড লিফ লুজিং ইটস চার্জ, যে গোল্ড লিফটা যে ফল করবে কেন, বিকজ রিপালশন কমে যাচ্ছে। তো রিপালশন কমে যাওয়ার রিজনটা কি? আচ্ছা, ফার্স্টে এটা বলো যে গোল্ড লিফটা রাইজ করার রিজনটা কি? দেয়ার ইজ এক্সেস অফ ইলেকট্রনস, নাকি সাইমা? যে ইলেকট্রন হলো অনেক এক্সট্রা আছে, তো এর জন্য নেগেটিভ নেগেটিভ কি করতেছে, এত বেশি নেগেটিভ চার্জ যে তারা কি করতেছে, রিপেল করতেছে, বিকজ দেয়ার ইজ এক্সেস অফ ইলেকট্রনস ইন দ্য গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। এখন ইন অর্ডার ফর দ্য লিফ টু ফল, ইলেকট্রনের কি করতে হবে, সরে যাইতে হবে জায়গা থেকে, যে ইলেকট্রন গুলাই তো রিপালশনটা প্রডিউস করতেছে। তো ইফ দ্য ইলেকট্রনস আর রিমুভ ফ্রম দ্য গোল্ড লিফ, তো তাহলেই শুধু পসিবল যে গোল্ড লিফটা কি করবে, ফল করবে। তো তাহলে আলট্রাভায়োলেট লাইট দেওয়াতে কি হচ্ছে, আলট্রাভায়োলেট লাইট দেওয়াতে ইলেকট্রন গুলি এসকেপ করে চলে যাচ্ছে, যে গোল্ড লিফ থেকে বের হয়ে যাচ্ছে। সো হাউ ইজ দ্যাট পসিবল? তো ওই ব্যাপারটা তো আমরা এখন অ্যানসার জানি, এখন তো এইগুলো আমাদের কাছে কোনো মিস্ট্রি না। তো এই যে এক্সপ্লেন ওয়াই দ্য গোল্ড লিফ ফলস। তো তাহলে এখানের মধ্যে আমরা কি বলবো, যে ইউভি লাইট যে দিচ্ছি, ইউভি লাইটের কি আছে, তার এনার্জিটা কে ক্যারি করে, ফোটন। তো তাহলে ইলেকট্রনস গুলো ফোটনটাকে অ্যাবজর্ব করবে, দেন ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে তখন ইলেকট্রন গুলি এসকেপ করে চলে যাবে। তো তাহলে কি বলবো, যে the electrons absorb energy of the photons of the UV radiation and due to photoelectric effect they escape from the metal surface। So as the leaf loses its charge, the repulsion decreases so it falls। যে রিপালশনটা কমে যায়, তো এর জন্য লিফটা কি করবে, ফল করবে। ওকে, যে এখানের মধ্যে দেখো তারা কি বলতেছে, যে photons of UV light results in electron being emitted from the surface of zinc, the electroscope loses charge and the leaf falls। So তাহলে পরে ওরকম the electrons absorb energy of the photons of the UV radiation and due to photoelectric effect they escape from the metal surface। metal surface কোন মেটাল, এখানের মধ্যে জিঙ্ক মেটাল, ঠিক আছে। they escape from the metal surface। তো তাহলে গোল্ড লিফটা কি করতেছে, তার চার্জটা লুজ করতেছে। তো ইভেন্চুয়ালি চার্জ লুজ করলে পরে রিপালসিভ ফোর্সটা কমে যাবে, তো এর জন্য লিফটা কি করবে, ফল করবে। এই অ্যানসার নিয়ে তো হোপফুলি কারো কোনো প্রবলেম থাকার কথা না, বিকজ এটা আমরা ফটোইলেকট্রিক ইফেক্টের ক্লাসে অনেক ডিটেইলে ডিসকাস করছিলাম। ওকে, এরপর আমরা যদি দেখি এই যে বি নাম্বারে বলতেছে যে জিঙ্ক হ্যাজ আ ওয়ার্ক ফাংশন অফ 4.3 ইলেকট্রন ভোল্ট। তো ওয়ার্ক ফাংশন মানে কি,
ওয়ার্ক ফাংশনের ডেফিনেশন আমরা জানি যে ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, তাহলে যেন কি হয়, ইলেকট্রন মেটাল সারফেস থেকে এসকেপ করতে পারে। ঠিক আছে, যে ইলেকট্রনের মেটাল সারফেস থেকে এসকেপ করার জন্য মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, তো ওই এনার্জির ভ্যালুটা হলো ওয়ার্ক ফাংশন বলা হয়, যেটা কত 4.3 ইলেকট্রন ভোল্ট। তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ লাইট দ্যাট উইল প্রডিউস দ্য ফটোইলেকট্রিক ইফেক্ট উইথ জিঙ্ক। তো এখন তো আমরা নরমালি জানি যে ওয়ার্ক ফাংশন হলো ফাই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এন্ড ফাই ইজ ইকুয়াল টু hf। এখন আমাদের তো ফ্রিকোয়েন্সি চাই না, চাইছে কি, চাইছে হলো ওয়েভলেন্থ। তো ফ্রিকোয়েন্সির জায়গায় কি লেখা যায়, c বাই ল্যামডা। হাউ, এই যে স্পিড অফ লাইট ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। তো তাহলে পরে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু c বাই ল্যামডা। তো তাহলে ফ্রিকোয়েন্সির জায়গায়, যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির জায়গায় আমরা কি লিখে ফেলতে পারলাম, c বাই ল্যামডা বসাই দিতে পারলাম। এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, আছে? এখন এখানে থেকে আমরা যদি ওয়েভলেন্থটাকে সাবজেক্ট করি, সো ওয়েভলেন্থটা কি আসে, hc বাই দা ওয়ার্ক ফাংশন। এখন h কত, h হলো 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, c হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর এনার্জিটা ইলেকট্রন ভোল্টে আছে, ইলেকট্রন ভোল্ট থেকে কিসে নিতে হবে, জুলসে নিতে হবে। তো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই দা চার্জ অফ এন ইলেকট্রন। তো এই ব্যাপারটা সবাই একজন একটু ক্যালকুলেটর বসায় বলো তো অ্যানসারটা কত আসে, যে ওয়েভলেন্থের ভ্যালুটা কত আসে। ক্যালকুলেশনটা নিয়ে কি কেউ কোনো ভাবে কনফিউজড হইছো? এই ক্যালকুলেশনটা কিন্তু খুবই ইজি। একজন একটু ক্যালকুলেটরে বসায় ভ্যালুটা বইলো, হ্যাঁ? 2.891 into 10 to the power minus 7. 2.891 into 10 to the power minus 7. ওকে, সো তাহলে এটাকে আমরা লিখবো কত, 2 সিগনিফিকেন্ট ফিগারে। সো তাহলে 2.9 into 10 to the power minus 7 মিটার। ওকে, তো তাহলে 2.9 into 10 to the power minus 7 মিটার। 2.9 into 10 to the power minus 7 মিটার। ওকে, আচ্ছা, সো এই ক্যালকুলেশনটা আমাদের গেল। এরপরে কি বলতেছে দেখো, ওই যে ওয়েভ থিওরি অফ লাইট এন্ড পার্টিকেল থিওরি অফ লাইট, ওই ব্যাপারে যে আমরা ডিসকাশন করছিলাম, তো ওই ব্যাপারে কি বলতেছে দেখো, সি নাম্বারে, দ্য ইলেকট্রোস্কোপ ইজ চার্জড অ্যাগেইন। আচ্ছা, তো ইলেকট্রোস্কোপটা যে আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে যে ডিসচার্জ হয়েছিল, এখন ইলেকট্রোস্কোপটাকে আবার চার্জ আপ করছে। ওকে, the ultraviolet radiation is replaced by a high intensity source of infrared radiation. তো ইউভি সোর্সটাকে সরায় এখন কি করছে, ইনফ্রারেড সোর্স নিয়ে আসছে, and the demonstration is repeated। ওই ইনফ্রারেড সোর্সটা ওরকম শো করা হইলো। এখন গোল লিফটটা ফল করতেছে না, the gold leaf does not fall। তো তাহলে এখানের মধ্যে কোনো একটা তো প্রবলেম আছে। কি প্রবলেম, যে ইনফ্রারেড রেডিয়েশনের এনার্জিটা এনাফ না। কিভাবে এনাফ না, বিকজ পার্টিকেল থিওরি আর ওয়েভ থিওরি তো ডিফারেন্ট। সো এখন এখানের মধ্যে অ্যানসারটা কে বলবা, জেরিন বলতো, যে ওয়েভ থিওরি অফ লাইট, এই যে ওয়েভ নেচার অফ লাইট যেটা এক্সপ্লেনেশন চাইছে, যে এক্সপ্লেন ওয়াই দ্য ওয়েভ নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্যান নট বি ইউজড টু এক্সপ্লেন দিস অবজারভেশন। ওয়েভ নেচার দিয়ে কেন এই অবজারভেশনটাকে এক্সপ্লেন করা যাবে না, বিকজ ওয়েভ নেচার কি চিন্তা করে, যে এনার্জি কিসের উপর ডিপেন্ড করে। Intensity. Excellent. Wave theory of light says that energy depends on intensity of the wave and the energy is throughout the whole wave। যে পুরো ওয়েভ জুড়ে কি আসতেছে, আমাদের এনার্জি আসতেই আছে। ঠিক আছে,
পুরো ওয়েভ জুড়ে এনার্জি আসতেছে। তো তাহলে তার বলার আছে কি, ওয়েভ নেচার বলতে চায় যে আচ্ছা ঠিক আছে এনার্জি কম ব্যাপার না, অনেকক্ষণ ধরে ধরে রাখো, তো তাহলে ইভেনচুয়ালি আস্তে 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 এনার্জিটা অ্যাকুমুলেট করে করে এক সময় না এক সময় ইলেকট্রন রিলিজ করাবেই। কিন্তু এটা তো হচ্ছে না, তাই না? যে ইনফ্রারেড রেডিয়েশন দিছো, হাই ইন্টেন্সিটি দিছো, তাহলে পরেও হচ্ছে না। সো তাহলে এটার এক্সপ্লেনেশন কি? তো তার মানে সে ওয়েভ হিসেবে বিহেভ করতেছে না। তো তার মানে ওয়েভ নেচার দিয়ে যদি এক্সপ্লেন করা না যায়, তো তার মানে ইট ইজ নট বিহেভিং অ্যাজ আ ওয়েভ, ইট ইজ বিহেভিং অ্যাজ আ হোয়াট? ইট ইজ বিহেভিং অ্যাজ আ পার্টিকেল। তো তাহলে এখানের জন্য আমরা আরেকটা কথা যদি অ্যাড করে রাখি যে সো if held long enough, the energy will accumulate and eventually cause electrons to escape. But this does not happen in this case. So wave nature of electromagnetic wave এটাকে এক্সপ্লেইন করতে পারে না আর কি। এই জিনিসটা আসলে লেখা লাগে না, এটা আমরা উইলসের মতো অ্যানসার লিখলাম আর কি, যে কোয়েশ্চেনটাকে আবার পরে রিপিট করলাম। ঠিক আছে, যে এমন এমন এমনের জন্য এমন হইতে পারে না। ঠিক আছে, যে এখানের মধ্যে কি বলতেছে, ওয়েভ এনার্জি ডিপেন্ডস অন ইন্টেন্সিটি, এনার্জি স্প্রেড ওভার দ্য হোল ওয়েভ। তো তাহলে the wave model suggests that if exposed for long enough electron would eventually be released, but this does not happen. তাই তো? তো তাহলে এর জন্য এখান থেকে বুঝে গেলাম কি, যে এখানে ওয়েভ নেচারটা প্রমিনেন্ট না, এখানে কোন নেচারটা প্রমিনেন্ট? পার্টিকেল নেচার অফ দ্য লাইট। ওকে, তো এমন টাইপের অ্যানসার কিন্তু তোমাদের এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু আছে। ঠিক আছে, আমাদের ওই এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলা কিন্তু সবার করে ফেলতে হবে। ওকে, তো এই কোশ্চেনটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আর আছে? রিক্তি? না ভাইয়া বুঝছি। Okay, so now let's go to the last question. এটাই তো last question, yes. Okay, so তাহলে this is the last question of the paper, question number 18. কি বলতেছে দেখি, the concentration of sugar in fruit juice. তো ফ্রুট জুসের মধ্যে সুগার কনসেন্ট্রেশন কত আছে এটা কি করা যায়? আমরা যেরকম পোলারিমেট্রিক, যে পোলারাইজেশনের ওই মেথড দিয়ে যেমন কনসেন্ট্রেশন বের করা যায়, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কনসেন্ট্রেশন থাকলে কি হবে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স বাড়বে কমবে। তো তাহলে ওরকম রিফ্র্যাকশন অফ লাইট দিয়েও তারা বের করতে পারে। এই যে বলতেছে কি, দ্য কনসেন্ট্রেশন অফ সুগার ইন ফ্রুট জুস ক্যান বি ডিটারমাইন্ড ইউজিং আ রিফ্র্যাক্টোমিটার। আচ্ছা, কিভাবে কাজ করে এটা? A refractometer consists of a 45-degree prism made of glass. 45-degree prism মানে এরকম, এই যে 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি এমন প্রিজম। ঠিক আছে, আচ্ছা গ্লাস দিয়ে বানানো। ওকে, তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য স্পিড অফ লাইট ইন গ্লাস, রিফ্র্যাক্টিভ ইনডেক্স হলো এত। সো আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ ইকুয়াল টু কি জানি? c/v। ঠিক আছে, এই ফর্মুলা আমরা লিখে রাখছিলাম রিফ্র্যাক্টিভ ইনডেক্সের, যে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম। তো তাহলে স্পিড অফ লাইট ইন মিডিয়াম ইজ ইকুয়াল টু c/n। তো কত আসে? 3 into 10 to the power 8 divided by 1.52। ভ্যালুটা কত আসে একজন একটু বলো তো? (197.3 into 10 to the power minus 6). 197.3 into 10 to the power 6। 6। তো তার মানে 10 to the power 8 এ যদি লিখে, তো তার মানে 1.97 into 10 to the power 8 নাকি? যে গিভেন ইনফো আমাদের 36 লিখে, তো ফাইনাল অ্যানসার আমরা 36 লিখে দিলাম।
So 1.97 into 10 to the power 8 meter per second. ওকে, এটা গেল আমাদের প্রথমটা, খুবই ইজি একটা ক্যালকুলেশন। আচ্ছা, এখন আমাদের একটু কয়টা ব্যাপার একটু চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, সো এই রেডিয়েশন গুলি কিভাবে কি যাচ্ছে, রে অফ লাইট গুলি কিভাবে আসতেছে, রিফ্র্যাকশন কোথায় কোথায় হচ্ছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কোথায় কোথায় হচ্ছে, এমন টাইপের কয়টা ব্যাপার আমরা দেখি। ওকে, এখন এখানের মধ্যে দেখো বি নাম্বারে কি বলতেছে। The diagram shows the path of a beam of light traveling from a light source in a কি বলে in air through a prism, যে 45 ডিগ্রি গ্লাস প্রিজমে এরকম এন্টার করতেছে। The path taken by the beam of light is shaded. The critical angle of glass is 41 degree. তো তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 41 ডিগ্রি। তো এই ইনফরমেশন জানা আমাদের কি লাভ? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, সো তখন কি হবে? মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তাই তো? সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। সো উই উইল সি যে কেমন কি হয়। তো এখন বলতেছে যে এক্সপ্লেইন দ্য পাথ অফ দ্য বিম অফ লাইট। এখন ব্যাপারটা খেয়াল করো, সবগুলি লাইট কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করতেছে না, আবার সবগুলি লাইট রিফ্র্যাকশনও হচ্ছে না। কিছু কিছু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, কিছু কিছু রিফ্র্যাকশন হচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন? ব্যাপারটা খেয়াল করো, আমাদের সোর্সটা কিন্তু এখানে একটা পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্স মানে কি? যে মনে করো তুমি একটা টিউব লাইট যদি জ্বালাও, সে কি জাস্ট একটা স্ট্রেইট একটা লাইট দেয়? সে কিন্তু একটা স্ট্রেইট একটা লাইট দেয় না, লাইটটা একটু এরকম ছড়ায় যায় না, যে লাইটটা একটু এরকম স্প্রেড আউট হয়ে যায় না? তো এমন টাইপের ব্যাপার এখানের মধ্যে খেয়াল করতে হবে। দেখো এই যে এই লাইটটা, এই যে আমি একটা অ্যারো আঁকলাম, এই লাইটটা কি করতেছে? স্ট্রেইট আমাদের প্রিজমের বাউন্ডারিতে হিট করলো নাকি সাইমা? তো এখানে the angle at which the ray is hitting the boundary কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিতে যদি বাউন্ডারিতে হিট করে, সো কি করবে? স্ট্রেইট পাস করবে। এখন এখানে যদি আমরা নরমালটা আঁকি, সো এখন এখানে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। যে নাকি স্ট্রেইট গেছে সে কি করবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিয়েট করলো। তো এটা যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়, তো তাহলে এটা কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এন্ড নাও এটা এরকম স্ট্রেইট বের হয়ে গেল। তো যারা যারা এমন ভাবে ঢুকছে তারা কি করলো? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন শো করলো। কিন্তু সবাই তো আর এরকম স্ট্রেইট ঢুকতেছে না, ঢুকতেছে কয়েকটা কি করতেছে, একটু বাঁকায় আসতেছে। এই যে দেখো, এখন যদি আমরা আরেকটা কালার দিয়ে দেখি, ওকে, এখানের মধ্যে ইয়েলো কালার দেখা যাবে হোপফুলি। এই যে, সো এই ডিরেকশনে আসলো। সো এখন এখানে কিন্তু সে বাউন্ডারিতে কি করে নাই, সে কিন্তু বাউন্ডারিতে 90 ডিগ্রিতে হিট করে নাই, ইট হিট দ্য বাউন্ডারি এট অ্যান অ্যাঙ্গেল। তো তাহলে সে যে বাউন্ডারিতে একটা অ্যাঙ্গেলে হিট করলো, সো হোয়াট উইল হ্যাপেন? লেস ডেন্স থেকে মোর ডেন্স মিডিয়ামে গেছে, তো তাহলে সে কি করবে? ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নরমাল, তাই তো? তো তাহলে সে কি করলো? টুয়ার্ডস দ্য নরমাল এরকম বেন্ড হয়ে আসলো। এখন এখানে সে কি করতেছে? এখানে যদি আমরা তার নরমালটা আঁকি, তো এখন এখানের মধ্যে ডিপেন্ড করবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিও হইতে পারে, কমও হইতে পারে, অনেক টাইপের পসিবিলিটি আছে। আমরা তো এরকম সবকিছু মেজারমেন্ট করে করে দেখবো না, আমরা জাস্ট আমাদের একটা সেন্স মেক করতেছি ফার্স্টে, ঠিক আছে? আমরা ফার্স্টে একটা সেন্স মেক করে নিতেছি যে কি হইতে পারে, যারা নাকি অ্যাঙ্গেলে ঢুকতেছে তাদের জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও হইতে পারে। আবার কি হইতে পারে, যে যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, দেন তাহলে ইট উইল গো ইন দিস ওয়ে, এমন টাইপের ব্যাপার। সরি, এমন না, যে এরকম ভাবে সে কি করবে? নরমালের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ওরকম এমন ভাবে সে কি করতে পারে? ফেরত আসতে পারে, ঠিক আছে? দেন যে নাকি এরকম নিচে দিয়ে যাচ্ছে, ওর জন্য যদি ড্র করি, তো তার জন্য আবার এরকম নরমাল ড্র করলে পরে সে আবার কি করবে? টুয়ার্ডস দা নরমাল এরকম বেন্ড করলো। দেন এই যে বাউন্ডারিতে হিট করছে, এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ছোট হইতেই পারে। তো তখন সে আবার কি করবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন শো না করে, ইট উইল আন্ডারগো রিফ্র্যাকশন, যে সে সুন্দর মতো আবার প্রিজম থেকে বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই ব্যাপারে আমরা পরের মিটিং এ ডিসকাস করতেছি। এখানে 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো।
ওকে, আমরা একটু একটা মিনিট ওয়েট করি, বাকি সবাই রিজয়েন করে নে। এটা তো লাস্ট কোয়েশ্চেন, তো এটা করলেই তো আমাদের শেষ। এর জন্য আসলে ওই হাফ এন আওয়ার এক্সট্রা আজকে টাইমটা নিয়ে নিছি, বিকজ আমাদের এই কোয়েশ্চেন গুলো এক্সপ্লেন করতে হালকা টাইম লাগবে। ঠিক আছে, প্রথম তো আমরা ইউনিট টু কিউপি দেখতেছি, তো এটার জন্য একটু টাইম লাগবে। বাট তোমাদের যারা নাকি নেক্সট সেশনে পরীক্ষা দিবা, মাস্ট যে কোয়েশ্চেন পেপার গুলি, যে বুকলেট যে নিছো, বুকলেট গুলা কিন্তু সবগুলি ওরকম সলভ করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন্স গুলা সলভ করবা, এন্ড দেন আফটার দ্য ব্রেক, যে এপ্রিল এন্ড মে এই 2 মাস ব্রেকের পর, তখন আমরা আবার জুন থেকে ওরকম কোয়েশ্চেন পেপারে বাকি সলভিং এন্ড ফ্যাক্ট শিটস। রিক্তি, ফ্যাক্ট শিটের কথা মনে আছে? ফ্যাক্ট শিট আর ওই যে সল্টার হর্নার্স এর যে একটা বই দিছিলাম, ওই দুটা কিন্তু তোমাদের পড়তে হবে, বিকজ তোমাদের সবারই এএসএ যারা নাকি পরীক্ষা দিবা, তোমাদের 300 টার্গেট রাখা লাগবে, বুঝছো? এক্সট্রা কয় মান্থ পাচ্ছ, সো তাহলে ওইটার অ্যাডভান্টেজটা অমন ভাবে ঠিক মতো নিতে হবে। ওকে, আচ্ছা, সো তাহলে আমাদের কয়েকজন অলরেডি জয়েন করছি, তো আমরা আস্তে আস্তে আবার কন্টিনিউ করি। তো তাহলে যেই কথাটা এখানে মধ্যে বলতেছিলাম, উই ওয়ার জাস্ট মেকিং দ্য সেন্স আউট অফ দ্য কোয়েশ্চেন, যে কখন কখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, কখন কখন রিফ্র্যাকশন হয়ে বের হয়ে যাবে, এই ব্যাপারটা আমরা জাস্ট নিজেদেরকে নিজের একটা বুঝ দিলাম। ঠিক আছে, নরমালি তো তুমি এক্সাম হলে এমন করবা না। এক্সাম হলে তুমি কোয়েশ্চেন দেখে ডিরেক্টলি ওরকম কি করবা, কোয়েশ্চেন দেখে ডিরেক্টলি ইউ উইল লুক যে অ্যান্সার কেমন টাইপের হইতে পারে। তো এখানের মধ্যে ব্যাপারটা দেখো, আমরা দেখে বুঝতেছি। আমি একটু শেড যদি করি, এই লাইটটা হলো এন্টার করতেছে, দেন এখন এই যে এন্টার করা লাইটটা এখানে এসে গ্লাসের ভিতর দিয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ওরকম কি হলো, যাচ্ছে। এখন যারা যারা নাকি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে হিট করছে, এই যে ওরা কি করছে, দে হিট এট অ্যান অ্যাঙ্গেল গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সো তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে তারা নিচে নেমে গেছে। এই যে তাদের এই বাউন্ডারিতে, যে এই বাউন্ডারিটাতে রেড কালার দিয়ে এখন যেটা মার্ক করতেছি, এই বাউন্ডারিতে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে দেখে তারা কি করলো, রিফ্লেক্ট হয়ে নিচে নেমে গেছে। আর যারা নাকি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আন্ডারগো করে নাই, তারা রিফ্র্যাকশন হয়ে ওই বাউন্ডারি থেকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন থেকে বেঁচে গেছে, দে ওয়েন্ট আউট অফ দ্য গ্লাস প্রিজম। ওকে, এখন বলতেছে এক্সপ্লেন দ্য পাথ অফ দ্য বিম অফ লাইট। সো তাহলে এখানে বিম অফ লাইটের পাথটাকে কিভাবে এক্সপ্লেন করব? ফার্স্টে আমরা এই কথাটা বলবো যে প্রথমে যখন নাকি সোর্স অফ লাইট থেকে প্রিজমের ভিতরে ফার্স্ট টাইম যখন এন্টার করছে, তখন কি হবে, রিফ্র্যাকশন হবে, যে এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে আসছে, সো রিফ্র্যাকশন তো হবে, তাই তো? তো তাহলে এখানের জন্য এরকম বলবো যে টুয়ার্ডস দ্য নরমাল এরকম বেন্ড করতেছে, এমন টাইপের ব্যাপার। তো এই যে দেখো তারা কি বলতেছে, যে ফার্স্টে ওরকম 1.97, এটা তো বের করছি। এই যে দেখো, তো ফার্স্টে কি, at the first surface the beam refracts towards the normal, এটা আমরা সবাই বুঝতে পারছি, বিকজ এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে গেলে, যে লেস ডেন্স মিডিয়াম থেকে মোর ডেন্স মিডিয়ামে গেলে টুয়ার্ডস দ্য নরমাল বেন্ডিং হবেই। তো এটা প্রথম কথা। at the second surface some of the beam is incident at an angle greater than the critical angle, তো তাহলে এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করছে। আর some of the light is less than critical angle, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তো তাহলে তারা রিফ্র্যাকশন হয়ে প্রিজম থেকে বের হয়ে গেছে। আর যারা নাকি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করছিল সেকেন্ড বাউন্ডারিতে, তারা আবার বটম অফ দা প্রিজম দিয়ে তখন আবার রিফ্র্যাকশন হয়ে বের হয়ে গেছে, যে এট দা বটম সারফেস দা লাইট রিফ্র্যাক্টস আউট অফ দা প্রিজম। সো এই ব্যাপারগুলি আমরা এক্সপ্লেইন করব। কি কি বলবো দেখো, ফার্স্টে আমরা বলবো at the first surface the beam of light refracts towards the normal. তো প্রথম কথা হয়ে গেল যে টুয়ার্ডস দা নরমাল এরকম বেন্ড করতেছে। এর পরের কাজটা কি, এর পরের পয়েন্টটা হলো at the second surface, দুইটা ব্যাপার হচ্ছে। at the second surface the light whose angle of incidence
is greater than critical angle underwent total internal reflection R and the light whose angle of incidence is less than critical angle সে কি করবে refracted out of the prism আচ্ছা আর ফাইনাল কাজটা কি এটা তো আমরা 3 মার্ক পেয়ে গেলাম দেন ফাইনাল কাজটা হলো at the bottom surface the light refracted out of the prism ঠিক আছে তো এই অ্যানসার নিয়ে হোপফুলি তোমাদের কারো কোনো প্রবলেম নাই আছে নাবিল না ভাই নাই। ওকে সো এরপরে আমরা যদি নিচেরটায় চলে যাই সি নম্বরে কি বলতেছে a sample of fruit juice is placed on the prism আচ্ছা তো এখন এতক্ষণ তো কি ছিল দেখো এখানে কিন্তু আমাদের ওপেন বাউন্ডারি ছিল যে এখানে কিন্তু এয়ার ছিল তো এখন এখানে এয়ার বাদ দিয়ে কি করছে এয়ার বাদ দিয়ে এখানের মধ্যে গ্লাসের সাথে যে এই জায়গাটায় হলো ফ্রুট জুস আর এই জায়গাটায় হলো গ্লাস সো তাহলে গ্লাস এন্ড ফ্রুট জুস এই দুইজনের একটা বাউন্ডারি বানায় ফেলছে তাই না তো আমরা একটা কথা বলছিলাম খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স হলো কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স হলো একটা রিলেটিভ টার্ম তাই না রিফ্র্যাক্টিভ ইনডেক্স হলো একটা রিলেটিভ টার্ম মানে কি যে কোন দুইটা সারফেস কন্টাক্টে আছে ওইটার উপর ডিপেন্ড করবে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালুটা কত তাই তো সো এগুলার জন্য আমরা কনফিউশন দূর করার জন্য একটা ফর্মুলা বলছিলাম n1 sin theta 1 is equal to n2 sin theta 2 এমন একটা ফর্মুলা তো এইটা আমাদের এখানে ইউজ করতে হবে আমরা দেখব নিচে তো কি বলতেছে দেখো the initial path of the beam of light is shown ওকে ইনিশিয়াল পাথ অফ দা বিম অফ লাইট আগে যেমন ছিল এরকমই দেখাইছে যে আগে যেমন ছিল এই আসলো এই তো এমনই আছে এখন যেহেতু সেকেন্ড বাউন্ডারিতে আমরা একটা চেঞ্জ ক্রিয়েট করলাম তো এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মধ্যে একটা চেঞ্জ আসবে আবার রিফ্র্যাকশনের মধ্যে চেঞ্জ আসবে হবে কোনটা বাড়বে কোনটা কমবে এমন টাইপের ব্যাপার আমরা একটু দেখব ফার্স্টে কি হচ্ছে দেখো নাম্বার 1 এ বলতেছে show that the critical angle for light passing from the glass to the fruit juice is about 59 degree তো তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু 59 ডিগ্রি এটা শো করতে বলছে তো তাহলে পরে এখানের মধ্যে আমাদের কাজটা কি যে n1 sin theta 1 is equal to n2 sin theta 2 তো n1 টা তো হলো আমাদের কি গ্লাস তাই তো তো তাহলে n1 হলো আমাদের এরকম গ্লাস আর n2 টা হলো আমাদের কি ফ্রুট জুস ঠিক আছে দুইটা মিডিয়াম একটা হলো গ্লাস মিডিয়াম আর একটা হলো জুস মিডিয়াম তো এখন গ্লাস মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত উপরে দেওয়া ছিল 1.52 নাকি এই যে 1.52 সো তাহলে এখানের জন্য n1 sin c যে ফার্স্ট বাউন্ডারিতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রিয়েট করলে সেকেন্ড বাউন্ডারিতে কি করবে ওখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে 90 ডিগ্রি হবে না এমন একটা ব্যাপার তো তাহলে sin c is equal to n2 by n1 তো তাহলে c is equal to sin inverse answer n2 কত 1.30
আর n1 কত 1.52। তো এটা করলে পরে কত আসে দেখো তো একজন। $58.79 58.79, তো তার মানে 58.8 ডিগ্রি আর কি, যে টু সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে। সো তাহলে ফাইনাল অ্যান্সার কি দিব, ওয়ান সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব। তো তাহলে কত লিখবো, 58.8 ডিগ্রি। তো এই ক্যালকুলেশন নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই আছে, যে আমরা জানি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয় তো তখন কি হবে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে 90 ডিগ্রি। সো ওইরকম প্রসিডিওর ইউজ করে ক্যালকুলেশনটা করছি। হোপফুলি কারো কোনো প্রবলেম নাই। And the final question of the paper, this: add to the diagram to complete the path of the beam of light. এখন এই জিনিসটা একটু লজিক্যালি চিন্তা করো মারিয়া। আগে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু ছিল কত, 41 ডিগ্রি, তাই না? যে আগে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটা ছিল কত, কোথায় উপরে, এই যে আগে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু ছিল 41 ডিগ্রি। সো তখন এমন টাইপের আমাদের সিনারিও হয়েছে যে a majority of the light underwent total internal reflection. কেন? বিকজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটা কি ছিল, কম ছিল, তাই না? যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যত ছোট হবে ওইটাকে ওভারকাম করা কি তত ইজি, নাকি সাইমা? যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু যত ছোট ওইটাকে ওভারকাম করা তত ইজি, আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু যত বড় হবে তো তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি কি হবে, কমে যাবে না? যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু যত বড় হবে তো তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি করা লাগবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হইতে হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। তো তাহলে আগে যত না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছিল, এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের অ্যামাউন্ট কি হয়ে যাবে, কমে যাবে। এমন না যে একদমই হবে না। 58.8 ডিগ্রির থেকে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বেশি হইতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু আগে যত না ওয়েভ, যে আগে যেসব ওয়েভ 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছিল, 42 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছিল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছিল, 55 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছিল, ওরা সবাই কি করছে, আগের বার সেকেন্ড সারফেসে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন শো করছে। বাট এই ওয়েভ গুলাই বা এই লাইট রে গুলাই এখন যদি এই গ্লাস আর জুস বাউন্ডারিতে হিট করে তো তাহলে তারা কি করবে, এইবার কি তারা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন শো করবে নাকি এইবার তারা রিফ্র্যাকশন হয়ে জুস মিডিয়ামে চলে যাবে? এইবার তারা কি করবে, রিফ্র্যাকশন হয়ে জুস মিডিয়ামে চলে যাবে। সো তাহলে এইখানের মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের পসিবিলিটি কি হয়ে গেল, কমে গেল না? তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে বাট খুবই কম। ওকে, তো এইখানের মধ্যে দেখো তারা ডায়াগ্রামটা কিভাবে করে আঁকছে। এই যে majority of the ray underwent ঠিক আছে। সো তাহলে পরে আমরা যেই কথাটা বলতেছিলাম খেয়াল করো, যে আমরা বলতেছিলাম এখন যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটা বড় হয়ে গেছে সো তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন উইল বিকাম লেস লাইকলি। ওকে, সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যদি কম হয় তো তখন কি হবে, বেশি বেশি রিফ্র্যাকশন হবে। সো তাহলে এমন ভাবে আমরা ডায়াগ্রামটা শো করব। এই যে দেখো কি বলতেছে, দ্য বিম হ্যাজ লার্জার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ওয়েন ইট ইজ রিফ্র্যাক্টেড ইনটু এয়ার, যে এয়ারে রিফ্র্যাক্ট হলে তখন ডেভিয়েশনটা বেড়ে যাবে। দেন when it is refracted into the fruit juice, আচ্ছা, then very small proportion of beam reflecting at the second surface, মানে ওই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কম হচ্ছে আর কি। তো তাহলে some refraction shown on leaving from the bottom surface। তো এই ব্যাপারটা যে এইখানের মধ্যে আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, আমরা ডায়াগ্রামটা কেমন আঁকবো, এমন যে এই পুরো জায়গাটা আমাদের কি হবে, ব্লু কালার দিয়ে এটা আমি মার্ক করে দিই, যে এই পুরো জায়গাটা আমি শেড করে দিলাম, যে এখানের মধ্যে কি হচ্ছে, রিফ্র্যাকশন হয়ে জুস মিডিয়ামে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটুকুতে কি হচ্ছে, রিফ্র্যাকশন হয়ে জুস মিডিয়ামে চলে যাচ্ছে। বাকিটুকু যে মনে করো এতটুকু কি হয়েছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তাও হচ্ছে, এন্ড ইট ইজ ডেভিয়েটিং আউট। ওকে, তো এই কোয়েশ্চেনটা নিয়ে কি কোনো কনফিউশন আছে রিক্তি? ওকে,
সো তাহলে that is all about this sample assessment material question paper. হ্যাঁ, তো উইলসের ওদের ও নো একটা আছে শিট একটা আছে, একটু ওয়েট করে, এটা এখনই শেষ হয়ে যাবে। কি বলতেছে, জুস কন্টেইনিং আ হায়ার কনসেন্ট্রেশন অফ সুগার উইল হ্যাভ আ গ্রেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যে সুগার কনসেন্ট্রেশন যত বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত বেশি, সুগার কনসেন্ট্রেশন যত কম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত কম। ঠিক আছে, লজিক্যাল, বুঝে গেলাম। Explain how the length of the scale that is illuminated will change if this fruit juice is replaced with a sample containing a higher refractive index of sugar. এই যে নিচে দেখো একটা স্কেল দেওয়া আছে, ঠিক আছে, যে কিছু লাইট এসে কি করবে, যে আমাদের কিছু লাইট এসে এরকম স্কেলের উপর পড়লো। এটা কখন? কারেন্ট সিচুয়েশনে। এখন যদি কি করা হয়, ফ্রুট জুস যেটা ইউজ করলাম ওইটার যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ায় দেওয়া হয়, সো তাহলে কি স্কেলের এই যে নিচে যে স্কেলটা রাখা আছে এই স্কেলের কি বেশি পোরশন, যে এখন যতটুকু ইলুমিনেট হচ্ছে তখন কি বেশি পোরশন ইলুমিনেট হবে নাকি কম পোরশন ইলুমিনেট হবে, ওই ব্যাপারটা বের করতে বললো। এখন ব্যাপারটা দেখো যে আমরা এখন কি করতেছি, সুগার কনসেন্ট্রেশন বাড়ায় দিতেছি, তাই না সাইমা? তো সুগার কনসেন্ট্রেশন বাড়ায় দিলে এই ভ্যালুটা, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দা ফ্রুট জুস যে 1.30 ছিল, এখন সুগার কনসেন্ট্রেশন বাড়ায় দিলে এই ভ্যালুটা কি হবে, বাড়বে নাকি কমবে? ওয়ান 1.30 থেকে আমাদের কনসেন্ট্রেশনটা বাড়লে পরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটাও কি হবে, বেড়ে যাবে, তাই তো? তো তাহলে এই যে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা বাড়ছে, এখন দেখো তো নাবিল, তুমি জাস্ট একটা কাজ করো, যে 1.35 ডিভাইডেড বাই 1.52 এইটার সাইন ইনভার্স করো, দেখো তো কত আসে। জাস্ট ক্যালকুলেটর বসে ভ্যালুটা বলো। 62.64। তো তাহলে এখানে আমাদের কি হইতেছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তাই তো? সো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু যদি বেড়ে যায়, সো তাহলে the total internal reflection will become even more less likely। যে অলরেডি তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেড়ে গেছে, এন্ড যত সুগার কনসেন্ট্রেশন বাড়বে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তত বাড়বে, তো তার মানে তত টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি কম। তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যদি কম হয়, তো তাহলে বটম সারফেস দিয়ে আমাদের কি হবে, কম লাইট বের হবে, তো তাহলে স্কেলের কম পোর্শন ইলুমিনেট হবে, এমন টাইপের কিছু একটা হওয়া উচিত। কি বলতেছে, যে if the refractive index greater than critical angle বাড়বে, so less beam of light reflected at the second surface, hence the illumination of the scale is over a shorter length. ওকে, সো ব্যাপারটা যদি আমরা এখানের মধ্যে গুছায় লিখে ফেলি, সো ফার্স্ট অফ অল কাজটা কি, if concentration of sugar increases, if concentration of sugar increases, the refractive index of fruit juice will increase, so critical angle will increase। The likelihood or the possibility of TIR at the second surface will decrease, so less beam will reach the bottom surface, thus a shorter length of the scale will be illuminated। ঠিক আছে,
নাবিলা অ্যানসারটা বুঝতে পারছো? Yes, sir. ওকে, সো তাহলে দিস ইজ অল অ্যাবাউট দিস কোয়েশ্চেন পেপার। এন্ড তোমাদের যেটা বলে রাখলাম যে যারা নাকি নেক্সট সেশনে পরীক্ষা দিবা, যে অক্টোবরে যারা নাকি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই এপ্রিল এন্ড মে মান্থ ব্রেক, ঠিক আছে? And যাদের নাকি অ্যাসাইনমেন্টস আছে স্কুলের এন্ড এভরিথিং, তোমরা যে কোনো টাইপের ওরকম হেল্পের জন্য আমাকে নক দিতে পারো। আমি তোমাদের জন্য ওরকম আলাদা ক্লাস বা আলাদা করে তোমাকে ওরকম হেল্প করার ট্রাই করব, ঠিক আছে? এন্ড আফটার দ্য ব্রেক আমাদের জুন থেকে আবার এরকম রিভিশন ক্লাসেস এন্ড কোয়েশ্চেন পেপার সলভিং ক্লাসেস চলবে। বুঝতে পারছো জেরিন? জি ভাইয়া। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। এন্ড 2 মান্থ আচ্ছা, পর মক্স গুলা কি লাইক অক্টোবর লাইক আগের মান্থে 1 মাস নিবা, জুলাই থেকে তো আর মক্স নিবা না? অগাস্ট থেকে নিব মক, অগাস্ট সেপ্টেম্বর, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওকে, সো তাহলে 2 মান্থ পর আবার দেখা হবে যারা নাকি প্রেডিক্টেড নেও নাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।